একজন স্টুডেন্টের সেকেন্ড টাইম যখন অ্যাডমিশন দেয় তখন পরিবেশটা আসলে কেমন থাকে বাংলাদেশে? আহ, এরকম হয়েছে যে অ্যাসাইনমেন্ট চলতেছে দেখা গেছে যে 3 দিন যদি অ্যাসাইনমেন্ট থাকে আমি 3 দিনে মাত্র 2 ঘন্টা করে ঘুমাইছি। তার প্রুফড হয়তো বা আপনি আমার গিটহাবের কমিট দেখলে বুঝতে পারবেন। যখন আমার অ্যাসাইনমেন্ট 12 চলতেছিল তখন বাংলাদেশের খুব সুনামধন্য একটা প্রতিষ্ঠানে আমি একটা ইন্টারভিউ দেওয়ার চান্স পাই। ওকে। সেটা ছিল হচ্ছে আমি মেনশন করি, সেটা হলো ওই দিন যদি সেনাবাহিনী গুলি চালাইতো তাহলে এরকম হইতো যে আমার বাবারই কোনো একজন সতীর্থ তার আরেক সতীর্থের সন্তানের উপরে গুলি চালাইছে। রিটেন টেস্টে হয়ে যাওয়ার পরে আমার একটা প্র্যাকটিক্যাল টেস্ট থাকে। ওই জায়গাতে যায় দেখি আমি যেই জিনিসগুলো অ্যাসাইনমেন্টে করতেছিলাম তার থেকেও সহজ একটা বিষয় দিছে। ওয়াও। একজন স্টুডেন্টের সেকেন্ড টাইম যখন অ্যাডমিশন দেয় তখন পরিবেশটা আসলে কেমন থাকে বাংলাদেশে? আহ, আমার জন্য এটা হচ্ছিল একটা খুব টাফ সময়, কারণ আমাদের সোসাইটিটা হচ্ছিল এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যে জায়গাতে সবাই আসলে এই জিনিসটা মনে করে যে একটা ছেলেকে বা একটা মেয়েকে সামহাউ কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে। ইভেন হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে হয়তো বিসিএস ক্যাডার হতে হবে বা গভর্নমেন্ট কোনো একটা জব হতে হবে। সেই প্রেক্ষাপটে যখন দেখা যায় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা সামহাউ কোনো কারণে যদি হচ্ছিল সেই স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটি মিস করে ফেলে, তখন ফ্যামিলি থেকে তার উপরে একটা প্রেশার আসে। এবং এবং যদি হয় ওই ফ্যামিলির মানে ম্যাক্সিমাম পার্সন বা হচ্ছে কয়েকজন পার্সন ইউনিভার্সিটি থেকে, রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা, তখন প্রেশারটা আরও বেশি যায়। সো এইটা একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য হচ্ছে খুব একটা টাফ সময় যায়। এবং এই সময়টাতে দেখা যায় যে ইভেন মোস্ট অফ দ্য কেসেসে বাংলাদেশে যে সুইসাইডাল রেট দেখা যায়, তাহলে দেখা যায় যে ফ্যামিলির প্রেশারের কারণে এই জিনিসটা বেশি হয়। তো তখন আমার জন্য খুবই একটা টাফ সময় ছিল, কারণ আমি ছিলাম হচ্ছিল অ্যাজ এ সেকেন্ড টাইমার। ফ্যামিলি থেকে অনেক সময় হচ্ছিল অনেক কথা বলতো, যদিও বাবা মা সাপোর্টিভ ছিল, কিন্তু তারপরেও থাকে না ফ্যামিলিতে মামা চাচা খালু, আশেপাশের হ্যাঁ মানুষজন। আশেপাশের মানুষজন যেটা আমরা বলি, তাদের কাছ থেকে আসলে অনেক কথা শুনতে হয় বা অনেক কিছু। আমি আমার পার্সোনাল একটা গল্প যদি আপনাকে বলি, সেটা হচ্ছে এরকম: আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম তখন আমি আমার গ্রামের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ইভেন ফ্যামিলির সাথে হচ্ছিল আমার বাবা মা হচ্ছে গ্রামে ঈদ করতে গেছে, আমার বাসা যেহেতু ঢাকাতে, আমি ঢাকাতেই ছিলাম, আমার যাওয়া হয়নি। কারণ মানুষ ওই কথা বলবে যে সবাই জিজ্ঞেস করবে যে ছেলে কোথায় ভর্তি হয়েছে, কোন ইউনিভার্সিটিতে পড়তেছে। কিন্তু যখন বলতাম যে হচ্ছিল না আমি এখনও কোথাও চান্স হয়নি সেকেন্ড টাইমার, তখন এই জিনিসটা শুধু এই কোশ্চেনটা ফেস করতে হবে এই ভয় হচ্ছিল। আমি ঈদে বা হচ্ছিল একটা লং টাইমের জন্য আমি আমার গ্রামের বাড়িতে ফ্যামিলির সাথে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি ঢাকাতে একা একা থাকতাম, বাবা মা হয়তো বা কোনো একটা ফাংশন কোনো একটা প্রোগ্রামে চাইতো, বাট আমি এই কোশ্চেনের আনসারটা দিতে পারবো না, দ্যাটস ওয়াই আমি চাইতাম না, আমি ঢাকাতে একাই থাকতাম। আচ্ছা। তো এখন আপনি কি গ্রামের বাড়ি যান? এখন গ্রামের বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা, বাট এখন আসলে দেখা যায় যে অন্য আরেকটা কারণে আচ্ছা। যাওয়া হয় না। সেটা হচ্ছে হলো এখন ব্যস্ততার কারণে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে। বাট আচ্ছা, চেষ্টা করি যাওয়ার। এখন তো আর ওই ভয়টা নেই। না, এখন আসলে ওই ভয় নেই। আচ্ছা। তো ওই ভয় না থাকার পিছনে কারণটা কি? ওই ভয় না থাকার পিছনে কারণ হচ্ছে আ আমাদের সোসাইটি বা আমাদের এই সমাজ ব্যবস্থা বা আমাদের এই দুনিয়া সবসময় একটা সাকসেসফুল মানুষকেই মনে রাখে। রাইট। তারা কখনো লুজার মানুষকে মনে রাখে না। এখন আমি বলব যে আমি একদম খুব সাকসেসফুল মানুষ তাও না। বাট হয়তোবা কোনো একটা কিছু অর্জন করতে পেরেছি। এই কারণে ওই ভয়টা নাই। এখন নিজের একটা পরিচয় আছে। আচ্ছা, সেই পরিচয়টা আমরা জানতে চাই যে আপনার এখন বর্তমান কোথায় জব করছেন এবং কি করছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে ফজলুল আলম। আমি বর্তমানে জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে বিডি জবস লিমিটেডে কর্মরত আছি। ওয়াও! বিডি জবস একটা রিনাউন্ড কোম্পানি। জি। আচ্ছা, সো এখন বলতে কেমন লাগে যে যখন আপনি এরকম একটা রিনাউন্ড কোম্পানির নাম বলছেন যে আমি বিডি জবসে জব করতেছি? সেটা ডেফিনিটলি আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। কারণ আ দেখা যায় যে অনেক সময় আমরা অনেক কোম্পানিতে জব করি, কিন্তু যদি বলি যে আমি ওই কোম্পানিতে জব করতেছি, রাইট, অনেকেই চিনে না। কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ এমন একটা কোম্পানিতে আছি যেটার নাম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে। রাইট। সো এটা বলার মধ্যে একটা ওয়েট আছে আরকি যে আমি এখানে জব করি, ওখানে জব করি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ যখন আমি অ্যাজ এ বিডি জবসের এমপ্লয়ি হিসাবে, সেটা আমার জন্য আসলেই অনেক একটা গর্বের বিষয়। আর রাইট। তাদের মতো একটা বড় ফ্যামিলিতে আমি জয়েন হইতে পারছি। সেটা সো আপনার ভার্সিটি যখন সেকেন্ড টাইম ছিল তখন আপনি সেকেন্ড টাইমে কি কোনো জায়গায় টিকছিলেন নাকি হচ্ছে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন অ্যাকচুয়ালি? আ সেকেন্ড টাইমে আসলে দুর্ভাগ্য। আমি কোথাও আসলে চান্স হয়নি আমার। তো চান্স নেওয়ার কারণে আমি
ফ্যামিলি থেকে বাবাকে ম্যানেজ করে বাবাকে অনেকভাবে ম্যানেজ করে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। যদিও আমি একটু বলি, আমার সেক্ষেত্রে আমার বাবার একটা সাপোর্টিভ ভূমিকা ছিল। আমার বাবা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল। তো ও বলতে আঙ্কেল পারেন সেনাবাহিনীতে? জি। ওয়াও! তো বলতে পারেন হচ্ছিল একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা আমার। আ বাবার সাপোর্টিভ ভূমিকার কারণে আমি আজকে ড্যাফোডিল থেকে আমার কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। থ্যাংকস টু আঙ্কেল। আঙ্কেল যদি এই পডকাস্টটা দেখে থাকে তাহলে হচ্ছে যে আমাদের ভাই আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আমরাও অনেক প্রাউড ফিল করি। কারণ আসলে লাইফে মা-বাবার যে একটা সাপোর্ট এটা যদি থাকে তখন আসলে মানে বিশ্ব জয় করা যায় এরকম। হ্যাঁ, ডেফিনিটলি ফ্যামিলির বাবা-মায়ের সাপোর্টটা আসলে অনেক বড়। কারণ দেখা যায় যে বাবার যদি সাপোর্ট থাকে তাহলে অনেক কিছু করা পসিবল, অনেক কিছু সম্ভব। সো এই সেকেন্ড টাইমার থেকে এই যে আজকে ওয়েব ডেভেলপার এবং একটা রিনাউন্ড কোম্পানির জব করতেছেন। এর মধ্যে আসলে কি উত্থান-পতন আপনার লাইফে ঘটছে? আপনি কিভাবে এগুলো ওভারকাম করছেন? ওয়েল, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি তখন 2019 এ হচ্ছে আমি ড্যাফোডিলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি। তো ১ বছর ক্লাস করার পর হচ্ছিল আমাদের করোনা মহামারী চলে আসে। তো এই করোনা মহামারীতে হচ্ছে যে এরকম হয়েছে আমার যে পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাই। এটা সত্যি। তো দূরে চলে যাই বলতে ইউনিভার্সিটির শুরুতে যখন ছিলাম তখন যেভাবে পড়াশোনা করতাম, বাট মাঝখানে একটু ফাঁকিবাজি করছি। এটা একটা সত্যি মানে কথা। অনলাইনে আসলে ওই রিদমটা হারিয়ে গেছে। হ্যাঁ, এক্সাক্টলি। কারণ করোনার ওই একঘেয়েমিটা অনেক ঝেঁকে বসেছিল আমাদের মাঝে। আর তখন আর নিজেরও কিছু ভুল আছে, সেটা হচ্ছে গেমিং, প্রচুর পরিমাণে গেম খেলতাম। এটা একটা প্রবলেম কি ছিল। গেম খেললেন আপনি? PUBG খেলতাম। ওকে, পাবজি। PUBG একটা খুব সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল ছিল। আচ্ছা। ওদের সাথে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে রাতের বেলা ১০ টার সময় আমাদের শিডিউল ছিল। ১০ টা থেকে শুরু করে ফোনের চার্জ অলমোস্ট ভোর পর্যন্ত থাকতো। ওই পর্যন্ত কন্টিনিউ করা হতো। কন্টিনিউ হতো। ঘুম থেকে উঠে দেখা গেছে আবার সেই PUBG তে এনগেজড। ওকে। সো হচ্ছে যে পাবজি থেকে আসলে বের হয়ে এ পর্যন্ত আসা নিশ্চয়ই মানে কোনো একটা প্রেশার বা কোনো একটা মাইন্ডসেট ছিল নিশ্চয়ই। সেটা কি? হ্যাঁ, সেটা ছিল। আ সেটা হচ্ছে এরকম করতে, করতে ইউনিভার্সিটি লাইফ অলমোস্ট শেষের দিকে। আর আমি হচ্ছে আমার ফ্যামিলির বড় ছেলে। ও। তো স্বভাবতই একটা ফ্যামিলির বড় ছেলের উপরে অনেক প্রেশার থাকে। অনেক আশা ভরসা আশা থাকে। ভরসা থাকে। এটা স্বাভাবিক। তো বাবা ম্যাক্সিমাম টাইমে বলতো, জিজ্ঞেস করতো যে, "প্ল্যান কি? ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান?" তখন যখন হচ্ছে 2023 তে যখন 2021 শেষ হইল, ইউনিভার্সিটির লাস্ট ইয়ার, তখন আসলে একটু ওইভাবে ফিল করি নাই যে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু যখন 2022 তে আমি চলে আসলাম, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তখন আমার কাছে আসলে মানে প্রেশার ফিল হওয়া শুরু হইলো যে আমাকে কিছু একটা করতে হবে। তো এই কিছু একটা করতে হবে, এই জায়গা থেকে দেখা গেছে যে আ এক এক ভাই আছে আমার এলাকার। তো ওই ভাইয়ের সাথে রমজানের কোনো একটা সময় 2022 আমি হচ্ছে তার সাথে কথা বলতেছিলাম। তো উনি আমাকে বলতেছিল যে লাইফে আসলে অনেক কিছুই করতে হয় অ্যাজ এ ছেলে মানুষ হিসেবে। রেসপন্সিবিলিটিস গ্রহণ করতে হয় ফ্যামিলির, বা যেটা আমরা বলি ইন ফিউচারে থাকার জন্য। তো তার এই কথাটা আমার খুব ভালো লাগছিল এবং উনি আসলে মোটিভেট করছিল যে কিছু একটা করতে হবে, জব খুঁজতে হবে। আচ্ছা, এই জায়গাতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে তার কথাটা হয়তোবা আমি ওইভাবে নিতে পারিনি তখন। নিতে পারিনি বলতে অ্যাজ এ যেই জিনিসটা হয় যে আমরা এক কান দিয়ে মানে তার কথাটা শুনলাম এক কান উপদেশটা, দিয়ে ঢুকাইলে আরেক কান দিয়ে বের করে দেই। এত বেশি ইম্পোর্টেন্টই না। হ্যাঁ, ইম্পোর্টেন্টই না। কিন্তু তখন যখন হচ্ছে আমি আসলে 2022 এর পরে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। ২-১ টা ইন্টারভিউতে হচ্ছিল, দেওয়ার পরে আমার কাছে মনে হইছে যে আমার চাকরির জন্য আসলে যে কোয়ালিটির দরকার, সেই কোয়ালিটিটা আমার ভিতরে নেই। ও। এখন সেই কোয়ালিটিটা হয়তোবা ওই অর্থে নাই, কারণ এখন ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা ওয়ার্ল্ডের যেকোনো আইটি ইন্ডাস্ট্রি দেখা যায় যে হচ্ছে হলো অনেক বেশি পরিমাণে আগায় গেছে। তো এই আগায় যাওয়ার পিছনে আমার যে স্কিলগুলা, চাকরি পেতে হলে যে স্কিলগুলা থাকার দরকার ছিল, সেই স্কিলগুলো আমার ভিতরে ছিল না। দ্যাট মিনস আপনি ইউনিভার্সিটিতে ৪ টা বছর পড়ছেন কিন্তু স্কিলটা আর অর্জন করেন নাই। স্কিল স্পেসিফিক হয়তোবা কিছু জিনিস ইউনিভার্সিটি থেকে শিখা হইছে। হুম। বাট ইন্ডাস্ট্রি লেভেলের কাজের জন্য যেই স্কিলটা, সেটা শিখা হয় নাই। ওকে। এখন সেটা আমার ব্যর্থতা বলা যেতে পারে। কারণ ওকে। আমি যেহেতু হুম। আপনার মাইন্ডসেটেই আসলো হচ্ছে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, তখন এক ভাইয়ের মাধ্যমে তখন বুঝলেন যে না, আই হ্যাভ টু ডু সামথিং। হ্যাঁ, ডু সামথিং। তো এরপরে আ আমি একটু মেনশন করি। তো এরপরে যখন ওই ভাই বলছিল যে হচ্ছে হলো, "তুমি বিডি জবসে অ্যাকাউন্ট খুলে
এপ্লাই করা শুরু করো জবের জন্য। ওয়াও! মানে বিডি জবসে অ্যাকাউন্ট খোলা থেকে আজকে বিডি জবসের এমপ্লয়ি। হোয়াট এ মিরাকল! আচ্ছা। তো ওই বিডি জবসের অ্যাকাউন্ট খোলা থেকেই আমার শুরু। অ্যাকাউন্ট খুলে তখন দেখা যায় যে প্রত্যেকদিন অনেকগুলা কোম্পানিতে এপ্লাই করতাম এবং কিছুদিন পর দেখা যায় যে ইন্টারভিউর জন্য কল করা হইতো। তো এবং বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতাম, ইন্টারভিউ দিতাম। কখনো খুব ভালো হইতো, কখনো হচ্ছিল খারাপ হইতো। এটাই স্বাভাবিক। এই ইন্টারভিউ দেওয়ার মাঝে দেখা যায় যে একটা সময় যা ফিল হইলো যে আসলে আমার আসলে ওই স্কিল সেটটা নাই আমার ভিতরে, দ্যাটস ওয়াই আমি কোনো কারণে জবে জয়েন করতে পারতেছি না। তো সামহাও আমার হচ্ছিল একটা জব ম্যানেজ হয়ে যায়। সেটা হচ্ছিল একটা এডুকেশন ফার্ম বলা যেতে পারে ওদেরকে। হচ্ছিল স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম হিসেবে কাজ করে ওই কোম্পানিতে অ্যাজ এ আইটি এক্সিকিউটিভ হিসেবে আমার জব হয় ওই জায়গাতে। ওকে। তো ওই জায়গাতে যখন আমি জয়েন করি, ফার্স্টের দিন হচ্ছে ওই অফিসের এনভায়রনমেন্ট, যেমন দেখার পরে আমি ওই জায়গাতে অন্যান্য যে ভাইরা ছিল তারাও আইটি এক্সিকিউটিভ। তো আমার কাছে পার্সোনালি ফিল হইলো যে এই জায়গাটা আমার জন্য না অ্যাকচুয়ালি। আচ্ছা। কিন্তু আমি ওই জায়গা থেকে বের হইতেও পারতেছিলাম না, কারণ যেহেতু আমার ওই এনাফ স্কিল সেট আমার ভিতরে ছিল না। তো আমার এক বড় ভাই আছে, তো ওনার নাম হচ্ছে সৌমিক ভাই। সৌমিক ভাই হয়তোবা আমাদের এই পডকাস্টটা যদি দেখে থাকেন, ওকে। তো আমি ওনাকে স্মরণ করতে চাই, কারণ উনিও প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট ছিল। আচ্ছা। উনি ছিল ব্যাচ 5 এর। ওয়াও! তো তো এরপরে আমি ওনার সাথে হচ্ছিল ওনার সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতাম। তো আমার ফ্রাস্ট্রেশনগুলো ওনার সাথে শেয়ার করতাম যে ভাই এই জায়গাতে আমার প্রবলেম ছিল, এই জায়গাতে মানে আমার প্রবলেম, কি করতে পারি স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো উনি তখন আমাকে সাজেস্ট করলো যে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারো। তো আমার ফার্স্টে প্ল্যান ছিল আমি হচ্ছে পাইথনের একটা কোর্স করব। তো আবার পাইথন কেন? কারণ পাইথন একটা ভাস্ট ল্যাঙ্গুয়েজ। ইন ফিউচারে এখন এআই এর যুগ চলে আসছে, ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাক্সিমাম টুলস বলি সব কিছুতে হচ্ছিল পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এই কারণে পাইথনের ইন্ডাস্ট্রির দিকে। ডিমান্ড পাইথন। মানে সবাই যেদিকে যায় ওইদিকে একটু ট্রাই করে ওইদিকে দেখি। যাওয়া। তো এরপরে পরবর্তীতে নিজেও কয়েকদিন পাইথন শেখা শুরু করছি, কিন্তু আলটিমেটলি শেখা হয়নি। দেখা যায় যে কেন হয় নাই? কারণ একটা প্রবলেম ছিল কি যে আমাদের আসলে আমাদের স্টুডেন্টদের হচ্ছিল কিছু কোয়ালিটি থাকে, সেটা হচ্ছে কাউকে হচ্ছিল প্রেশারাইজড করে দেন পড়াশোনা করাইতে হয়, ওকে। আবার কেউ হচ্ছিল নিজে নিজে পড়াশোনা করে। রাইট। তো আমি ছিলাম হচ্ছিল যে প্রেশারাইজড করে পড়াইতে হয় ওই ক্যাটাগরির একজন। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম এই ক্যাটাগরির আর কি। ম্যাক্সিমাম বলা যেতে পারে। যদিও আমি ছোট করে যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট বয়স ইউনিভার্সিটি থেকে হচ্ছিল টিউশন করতাম। ওকে। সো আমি নিজেও স্টুডেন্ট পড়াইতাম, তো আমি জানতাম আসলে যে স্টুডেন্টের মধ্যে কি জিনিস গ্যাপ আছে। কি গ্যাপ আছে। তো ওইটা নিজে যখন নিজে স্টুডেন্ট নিজে টিচার অলমোস্ট 6 ইয়ার্সের মতো আমার হচ্ছে হলো বিভিন্ন কোচিং সেন্টার বা হচ্ছে হলো বিভিন্ন প্রাইভেট মানে টিউটর হিসেবে কাটানো হয়েছে, এবং আমি আসলে ঢাকার নামি দামি কলেজ স্কুলের স্টুডেন্টও পড়াইছি। মাশাআল্লাহ। তো ওই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে যখন দেখতাম যে অ্যাজ এ টিচার হিসেবে আমি যখন একটা স্টুডেন্টের সামনে বসতাম, তখন আমি ওর কাছে এক্সপেক্ট করতাম যে আরে কিছু স্টুডেন্ট দেখতাম যে ওকে প্রেশারাইজ না করলেও পড়তেছে না, তখন প্রেশারাইজ করতাম। কিন্তু যখন নিজে স্টুডেন্ট হইতাম বা নিজে যখন শিখাতাম, তখন ওই জিনিসটা ওইভাবে ফিল হইতো না। আচ্ছা, এটার সাথে আমার হঠাৎ করে মাথার মধ্যে একটা জিনিস মনে হইলো আরকি। কিছু যখন হচ্ছে ওয়েবসাইট আমরা দেখি, তখন ২ টা রোল থাকে আরকি। একটা টিম মেম্বার, একটা ম্যানেজার বা এরকম টাইপের জিনিসপত্র। সো আপনার এখন বিডি জবসে একটা হচ্ছে স্টুডেন্ট বলবো না, এমপ্লয়ার অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই। এবং জি। হচ্ছে যে আরেকটা হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট করা অ্যাজ এ ইউজার হিসেবে আরকি। সো এখন ওই জিনিসটার সাথে এই জিনিসটা কেমন জানি একটু রিলেশন হয়ে গেল আরকি, যে আপনি বিডি জবসে অ্যাকাউন্ট খুলছেন একজন হচ্ছে ইউজার হিসেবে জব খোঁজার জন্য, আর এখন আপনি বিডি জবসের এমপ্লয়ি। সো নিশ্চয়ই হচ্ছে যে আপনার এখানের মধ্যে একটা সুইচ কেস আছে। সো আপনার এই যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি হচ্ছে যখন ফিল করছেন, যখন কাউকে পড়াতে গেছেন, তখন আপনার টিচার রোল হিসেবে আপনি হচ্ছে যে নিজেকে এস্টাবলিশ করছেন। তারপর আবার বাসায় গিয়ে যখন চিন্তা করলেন যে আমি স্টুডেন্ট হিসেবে আমি কি করব, তখন আসলে জিনিসটা মানে কেমন জানি মিলে যাচ্ছে আরকি জিনিসপত্রগুলো। সো এরপরে? হ্যাঁ, এরপরে হচ্ছে তখন বেশ কিছুদিন হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ইউটিউব কোর্স এরকম ঘোরাফেরা করছি, কিন্তু ওই যে প্রেশারটা ওইটা আর ক্রিয়েট হয় নাই। আমার পড়াশোনাও কমপ্লিট হয়নি বা কোনো একটা কোর্স সাকসেসফুলি কমপ্লিট করতে পারিনি বা হয়নি সামহাও কোনো নিজের ব্যর্থতার কারণে, সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যর্থতা। তো এরপরে আমার কাছে মনে হইলো যে আমাকে এমন একটা প্ল্যাটফর্মে বা এমন একটা জায়গাতে যেতে হবে, যেই জায়গাতে হচ্ছে হলো আমার পিছনে অ্যাজ এ প্রেশার করার মতো কেউ একজন থাকবে, এবং আমার ওকে। কাছে মনে হবে যে না, আমার পিছনে কেউ একজন আছে, সে আমাকে সামনের দিকে যাওয়ার জন্য পুশ করতেছে। আর সেই জায়গাটা ছিল আমার জন্য প্রোগ্রামিং হিরো।
আর এই প্রতিষ্ঠানটা আমার জন্য হচ্ছে হলো একটা খুবই আমি মাঝে মাঝে প্রাউড ফিল করি এই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট হইতে পেরে। কারণ এটা আমি মন থেকে বলতেছি, বিশেষ করে ঝংকার ভাই। ঝংকার ভাইয়ের যে আমাদের পড়াশোনার দায়িত্বটা, সেটা খুবই ভালো ছিল। আমি প্রোগ্রাম হিরোর জার্নিটা যদি একটু শর্টলি শুরু থেকে শেয়ার করি, সেটা হচ্ছে 2023-তে ডিসেম্বর মাস যখন চলে আসে, তো আমি 2023-র অক্টোবর মান্থের 16 অক্টোবর হচ্ছে আইটি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি কোম্পানিতে। তো আমার ওই অফিসের ডিউটি ছিল হচ্ছিল 8টা থেকে 4টা, সকাল 8টা থেকে 4টা। তো এরপরে যখন আমার কাছে ফিল হইলো যে আসলে অফিস থেকে যখন বের হইতাম, তখন নিজের কাছে ফিল হইতো যে এই জায়গাটা আমার জন্য না, এই প্রতিষ্ঠানটা আমার জন্য না। এটা আসলে কেন ফিল হইতো? আচ্ছা, কেন ফিল হইতো? এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনি যখন আসলে দেখবেন যে আপনার আশেপাশের মানুষ বা আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমার আশেপাশের এনভায়রনমেন্ট ছিল হচ্ছে হলো বিভিন্ন প্রোগ্রামারদের সাথে, বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত থাকতাম, বিভিন্ন কিছু করতাম। তার থেকে জব লাইফে আসার পরে, জব লাইফেও তো আমরা আসলে এইটা এক্সপেক্ট করি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে। তো এরপরে আসার পরে যখন দেখলাম যে না, আমার আশেপাশে আমি ওই এনভায়রনমেন্টটা পাচ্ছি না, আমি কোডিং করতে পারতেছি না, আমি হচ্ছে ওই জায়গাটা পাচ্ছি না বা ওই স্পেসটা পাচ্ছি না, এবং অনেক সময় দেখা যায় যে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় অফিসে, বা নন টেকনিক্যাল কাজ করতে করতে বিরক্ত হয়ে যায়। একটা সময় আমার কাছে মনে হইতো যে আসলে আমি যেই কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে হলো এটার জন্য হয়তো বা অন্য মানুষ আছে যারা এই কাজটা ভালো করতে পারবে। যদিও আমি এই কাজের জন্য খুবই দক্ষ ছিলাম, এবং আমি আমার ওই প্রতিষ্ঠানের যেই স্যার আছে তারা যদি দেখে থাকে তাদের জন্য শুভকামনা আমার। কারণ আমি ওনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিতে পেরেছি, এবং ওনাদের সাথে আমার বন্ডিংটাও খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ। যখন আমি ওটা ছেড়ে আসি, তো একদিনের নোটিস পিরিয়ড আমি মাত্র ছেড়ে আসছি কোম্পানিটা। ওই দিন আসার সময় ওনারা আমাকে বলে দিচ্ছে যে ইন ফিউচারে যদি কখনো মনে হয় আবার মানে আমাদের মাঝে আসবেন, আপনার জন্য খোলা ওয়েলকাম। ওয়াও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি ওই জায়গা থেকে, তো আমার কাছে মানে যখন আমি বাসায় আসতাম তখন আমার কাছে মনে হতো যে আমার জন্য এই জায়গাটা না, এটা নিজের রিয়েলাইজেশন। আর একটু মেনশন করি, এটার আরেকটা কারণ ছিল আমার মামা এবং হচ্ছিল মামি, তারা দুজনেই প্রোগ্রামার। একজন হচ্ছে বুয়েটের প্রোগ্রামার, আরেকজন হচ্ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রামার। আচ্ছা। তো তাদের কাছ থেকে যখন দেখতাম যে তাদের বিভিন্ন ইন্সপায়ারেশন, তাদের বিভিন্ন কথাবার্তা, তো ওই লাইফটা আমার কাছে খুব মানে ভাল লাগতো, ফিল করতাম লাইফটা যদি লিড করা যায়। তো এরপরে আমি মানে 2023 ডিসেম্বর মাস যখন চলে আসলো, তখন একদিন আমি ডিসিশন নিলাম যে আমাকে ভর্তি হতে হবে কোনো একটা কোর্সে, যেটা থেকে আমি হচ্ছিল নিজের স্কিল ডেভেলপ করতে পারবো। এরপরে হচ্ছিল আমার আসলে প্রোগ্রামিং হিরোর সাথে জার্নিটা শুরু। প্রোগ্রামিং হিরো সম্পর্কে কখন জানতে পারলেন? প্রোগ্রামিং হিরো সম্বন্ধে জানতে পারছি, আমি আগেই মেনশন করেছিলাম যে আমার এক ভাই ছিল যে সুমিত ভাই, উনি হচ্ছিল প্রোগ্রামিং হিরোর ব্যাচ 5-এর স্টুডেন্ট ছিল। উনিও একটা রিনাউন্ড কোম্পানিতে জব করে এখন বর্তমানে। ওয়াও, আলহামদুলিল্লাহ। তো ওই জায়গা থেকে ওনার কাছ থেকেই জানতে পারা প্রোগ্রামিং হিরো সম্বন্ধে। দেন আমার কাছ থেকে যখন মানে ওনার কাছ থেকে যখন আমি শুনলাম যে তাদের কোর্স কারিকুলাম, এবং তাদের একটা জিনিস শুনতাম যে অ্যাসাইনমেন্টের মার্কস এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করলে কোর্স সামনে করা যাবে না। তো এই জিনিসটা আমার কাছে খুব ফ্যাসিনেশন বা ভালো লাগার একটা বিষয় কাজ করছে। কারণ আমি যখন আসলে খুঁজতেছিলাম যে আমাকে প্রেশারাইজড করার মতো কিছু একটা দরকার, তখন দেখলাম যে এই জিনিসটা আমার জন্য পারফেক্ট। আচ্ছা, তারপরে যখন আমি আসলে ভর্তি হই প্রোগ্রামিং হিরোতে, তো ঝংকার ভাই একটা কথা বলছিল শুরুর দিনই যে এখন থেকে হচ্ছে তোমার বাবু সোনা এই জিনিসগুলো যদি কারোর থেকে থাকে, তো এই জিনিসগুলো হচ্ছে হলো অফ করে দিতে হবে। ওকে। যদিও আমার ছিল, এখনো আছে। আচ্ছা আচ্ছা। তো আমি সাকসেসফুলি কন্টিনিউ করতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে অফ করেন নাই? অফ করি নাই বলতে অফ করা মানে ওইরকম ওই অর্থে না, দেখা যায় যে সামহাও দিনের সার্টেন কোনো একটা টাইমে, বাট ওইরকম না। কারণ তাহলে তো আসলে প্রোগ্রামিং হিরোর সাথে জার্নিটা আমার শেষ করা পসিবল ছিল রাইট, যদি আমি ওইভাবে ডাইভার্ট হই। তো আমি আমার টোটাল জার্নিটা যদি শেয়ার করি প্রোগ্রামিং হিরোর সাথে, সেটা হচ্ছে জানুয়ারি মাসে যখন আসছে, তখন আমি ওই সামহাও আমার সেই মানুষটাকে আমি বলছিলাম যে আমি যে সামনে আমার জন্য হচ্ছিল খুব একটা টাফ টাইম আসতেছে, আমাকে ওই সময়ের ভিতর দিয়ে যেতে হবে। নেক্সট 6 মান্থের জন্য তুমি যদি দেখতে চাও আমি কোনো একটা সাকসেসফুল মানুষ হই, তাহলে নেক্সট 6 মান্থের জন্য হচ্ছিল তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। ওয়াও। তারপর হচ্ছে সেও মেনে নিছে
তার এন্ড থেকে হচ্ছিল কোনো প্রবলেম ছিল না। তাহলে উনিও দেখতে চায় যে আমার মানুষটা সাকসেসফুল হোক। হ্যাঁ, এক্স্যাক্টলি। উনিও দেখতে চায়। তারপরে আমি যখন আসলে প্রোগ্রাম হিরোর সাথে শুরু করি, তো আমাদের হচ্ছিল মডিউলের একটা ব্যাপার থাকে, মডিউল রিলিজ। তো মডিউল রিলিজ হইতো প্রত্যেকদিন সন্ধ্যা ৮টার সময়। তো এই সময়টাতে দেখা গেছে মানে এই 6 মান্থ আমার জন্য আমার লাইফের খুব একটা কঠিন স্ট্রাগল পিরিয়ড গেছে। কারণ আমি আগেই মেনশন করেছিলাম আমি তখন একটা জবে ছিলাম। তো আমি যখন আসলে জানুয়ারি মাসে শুরু করি, তো আমার কাছে মনে হইছে যে আমি প্রোগ্রামিং হিরোর কোর্সটা করব এবং আমি আমার যে জবটা ছেড়ে দিব। কিন্তু আমি আসলে সেই কাজটা করতে পারিনি। কারণ দিন শেষে মনে হইতো যে ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়া দরকার। তো আমাদের কোর্সের যে মডিউল বা কারিকুলাম ছিল যে ৮টা থেকে শুরু ২ ঘন্টার একটা কারিকুলাম। তো আমি প্রত্যেকদিন যেই কাজটা করতাম, আমি ফার্স্ট মান্থে আমি ভাবলাম যে যেহেতু HTML থেকে শুরু, সো HTML এর কিছু বিষয় আগে থেকে পরিচিত ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি এই HTML এর এই পার্টটুকু আমি জব করে করতে পারি কিনা। আচ্ছা। এই একটা টার্গেট ছিল আমার। আমি বাসায় বলে মানে বাসায় প্রত্যেকদিন এসে আম্মুর কাছে বলতাম যে, "আম্মু, আমার জন্য আসলে এই জবটা না, আমি জবটা করতে পারব না, আমি ছেড়ে দিব।" তো আম্মু বলতো যে, জব ছেড়ে দিলে ওই আমার সেই ইউনিভার্সিটি লাইফ। যে তুমি তো ইউনিভার্সিটি লাইফে তো দেখতাম যে হচ্ছিল সারাদিন ঘুমাইতা, হুম। তারপরে উঠে একটা টিউশনে যাইতা বা রাতের বেলা আইসা সেই গেম খেলা, সেই লাইফে তো আবার ফিরে যাবে না তো? মানে আনপ্রোডাক্টিভ লাইফস্টাইল। আনপ্রোডাক্টিভ লাইফ, এক্স্যাক্টলি। তো আমি বলতাম যে, "আম্মু আসলে না ওইরকম না।" তারপরেও বলছে যে, "না, তারপরেও দেখো ট্রাই করে। যদি না হয়" কখনো ওইভাবে বলতো না আমাকে যে, "না তোমাকে জবটা কন্টিনিউ করতে হবে" না, বা এই এরকম। সাপোর্টটা কিন্তু আসলে মানে অনেক বড় একটা ব্যাপার আরকি। অনেকের এই সাপোর্টও থাকে না আরকি। হ্যাঁ, অনেকের মানে এক্স্যাক্টলি। বাধ্যগতভাবে কিন্তু জব করতে হয়। আপনার হ্যাঁ, ক্ষেত্রে হচ্ছে যে আপনার অপশন ছিল। আপনাকে সাপোর্ট দিচ্ছিল ফ্যামিলি। হ্যাঁ, এই জায়গায় আমি আমার ফ্যামিলিকে আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতো যে, "তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো।" না, এটা মানে এই কথাটা অনেক সিম্পল, কিন্তু বাট এটার পিছনে এটার অনেক একটা ওয়েট আছে আরকি। এটা কিন্তু মানে আমার আব্বু আমাকে বলতো, এই কারণে বললাম যে এটার পিছনে একটা ওয়েট আছে আরকি। মানে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো আরকি। তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসে আরকি। হ্যাঁ। তো আমি যেটা হইছে আমার সেটা হচ্ছে ওই জায়গা থেকে আমি জার্নিটা শুরু। তো এরপরে আসলো ১ম ক্লাসগুলো আমি খুব ভালোভাবে করলাম। এরপরে চলে আসলো আমার ১ম এক্সাম, মডিউল 1 এর কুইজ, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বিভীষিকাময় একটা বিষয়। এটা বলার পিছনে কারণ হচ্ছে আমাদের যখন অ্যাসাইনমেন্টটা দেওয়া হইতো তখন বলা হইতো, "সহজ, সরল, সুন্দর, সিম্পল অ্যাসাইনমেন্টে আপনাকে স্বাগতম।" কিন্তু আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা আসলে সহজ, সরল, সিম্পল, সুন্দর একটা অ্যাসাইনমেন্ট। বাট ওই কথাটা কিন্তু আত্মবিশ্বাস জাগাইতো। হ্যাঁ, ওই কথাটা আসলে এক্সাক্টলি আত্মবিশ্বাস জাগাইতো। তো এর সাথে ঝংকার ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস, জংকার ভাইয়ের ক্লাস দেখা, জংকার ভাইয়ের কথাগুলা ভাল লাগতো। মোটিভেট করা তার যে তোমাকে বাবু সোনা ছাড়তে হবে, তোমাকে সবকিছু ছাড়তে হবে, তোমাকে সময় দিতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমাকে অনেক খুব মোটিভেট করতো। তো স্ট্রাগল পিরিয়ডটা আমার জন্য শুরু হয় তখনই যখন আমি ক্লাসগুলা কমপ্লিট করা শুরু করেছি এবং আস্তে ইন ডেপথ পড়াশোনার সময় বেড়ে যায় এবং অ্যাসাইনমেন্ট যখন আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেই হবে, না হলে আমার হচ্ছিল নেক্সট মডিউল আনলক হবে না। তো আমি ফার্স্টে ভাবলাম যে আমাকে তাহলে এসসিএসসি তে যেতে হবে। সো এটা একটা আমার টার্গেট ছিল জাস্ট এসসিএসসি। বাট এসসিএসসি তে না শিখে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম না যে আমাকে শিখতে হবে এবং আমাকে এসসিএসসি তে আর যেতে না হবে। শিখে কিন্তু কেউ এসএসসি দিতে পারে না আরকি। না, তার জন্য এক্সাক্টলি। একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার লাগে, একটা এভারেজ হ্যাঁ, মার্কিং লাগে। হ্যাঁ। তো কেউ না শিখে আসলে যেতে পারবে না। না শিখে কিছু মানে তাকে শিখতেই হবে রাইট। সামহাউ। কোনো না কোনো কারণে তাকে শিখতে হবে। এখন আমাদের দেখা যায় যে এখন ChatGPT চলে আসছে, অনেক কিছু চলে আসছে। তো দেখা যায় যে অনেক সময় অনেক হয় যে ChatGPT র ইউজ বেড়ে যায় বা ChatGPT দিয়ে আসলে খুব সহজে অনেক কিছু করে ফেলা যায়। তো আমি ঝংকার ভাইয়ের একটা জিনিস ফলো করার ট্রাই করতাম যে উনি আমাকে যখন বলতো ক্লাসের মাঝখানে যে ChatGPT ইউজ করা যাবে না অ্যাজ এ জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে তোমাকে বা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কখনো ChatGPT ইউজ করা যাবে না। আর যদি ChatGPT ইউজ করো সেটা হচ্ছিল লার্নিং পারপাসে। তো আমি তখন থেকে আসলে ChatGPT ইউজ করাই অ্যাভয়েড মানে শুরু করি। তো লার্নিং পারপাসের জন্য শিখতাম এবং আমার অ্যাসাইনমেন্টগুলো আমি শুরু করি এবং এই অ্যাসাইনমেন্টের একটা গল্প আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন করতাম আমাদের তো হচ্ছিল খুব একটা সময় ওইভাবে থাকতো না যে শর্ট একটা পিরিয়ডে হচ্ছিল অনেক কিছু কমপ্লিট করতে হইতো। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তোবা আমি জব করে এসসিএসসিতে যেতে পারবো না। কিন্তু ফার্স্ট যখন আমি অ্যাসাইনমেন্টটা করি তখন দেখা যায় যে আমি একটা ভালো নাম্বার পাইছিলাম এবং সেটা সম্ভবত 50 আপ ফার্স্ট অ্যাসাইনমেন্টে। তো তখন নিজের ভিতরে একটা কনফিডেন্ট হইলো যে আমি 50 আপ পাইছি, দেখি পরের অ্যাসাইনমেন্টটাতে কত পাই। তো এরপরে শুরু করি। কিন্তু দিন যতই যেতে থাকে আমার ওই লার্নিং পড়াশোনার কার্ভটা বেড়ে যায়। সেটা হচ্ছে হলো এইভাবে, আমার মডিউল দেখা শুরু হইতো
রাত্র ৮টা থেকে। আমি একটু মেনশন করি, আমি যেহেতু জব করতাম, আমি ৮টা থেকে ৪টা পর্যন্ত। তো ৪টার পরে আইসা ২ ঘন্টা হচ্ছিল একটু রেস্ট নিতাম। এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছিল আমি আসলে মডিউল ওপেন মানে নিয়ে বসতাম। তো ৮টা থেকে এরকম হয়েছে আমার শিখতে আপনার হচ্ছিল একদম রাত্র ১টা বেজে গেছে বা ১:৩০ বেজে গেছে। এবং সকালবেলা আমাকে হচ্ছিল ৭টার সময় ঘুম থেকে উঠে ৮টার সময় আমার অফিস ধরতে হইতো। ধরতে হবে। সেটা আমার জন্য একটু টাফ সময় ছিল। অনেক টাফ। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই 6 মান্থে আমার যদি ঘুমের হিস্ট্রিটা আমি আপনাকে বলি, ওটা আমার জন্য খুবই টাফ এবং নিজের শরীরের উপরে অত্যাচার বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ। এই চ্যালেঞ্জটা আমি নিছি। এই চ্যালেঞ্জটা নেওয়ার পিছনে কারণ এটা ছিল যে ওই যে একটা সময় ছিল যখন শুধু PUBG গেম খেলে সময় নষ্ট করতাম। তখন আসলে ভাবতাম যে না, অ্যাকচুয়ালি আমার যেই টাইমে শিখার ছিল তখন যদি আমি আসলে রেগুলার 2 ঘন্টা করে শিখতাম, আমার তাহলে জন্য আজকে আজকের এই প্রেশারটা হতো কফি না। হত্যা দিতে হইতো না। না, এখন যেহেতু আমি ভুল করে ফেলছি, তো সেহেতু আমাকে ওইভাবেই শুধরাতে হবে। রাইট। সো এই কারণে আমি এই চ্যালেঞ্জটা নিছি এবং আমি যেই জিনিসটা চেষ্টা করতাম সেটা হচ্ছে ডে বাই ডে আমি আমার মডিউলগুলো কমপ্লিট করার চেষ্টা করতাম। কখনোই আমি ব্যাকলগ রাখার চেষ্টা মানে ছিলাম না, যে ব্যাকলগ রাখলে একটা সমস্যা। এটাই আসলে অনেক মানে ভালো একটা হ্যাবিট। যদি ব্যাকলগ জমে যায়, মানে অনেক যখন জমে যাবে তখন আর ইচ্ছাই করবে না। তখন যখন দেখা যাবে কি অনেকগুলো জমে গেছে, তখন আর আসলে কন্টিনিউ করতে ইচ্ছা করে না আরকি। এবং আরেকটা ফ্যাক্ট বলি যে আমাদের কোর্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই প্রবলেমটাতে ভোগে যে যখন অনেকগুলো জমে যায় তারা আর কামব্যাক করতে পারে না। হ্যাঁ, এই কামব্যাক না করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমি দেখতাম আপনাদের যে হচ্ছিল আমাদের মানে স্টুডেন্ট ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড আছে যে ইউ আর ফল ডাউন, রাইট। একটা মেসেজ চলে আসে। হ্যাঁ, তো আমি চেষ্টা করতাম যে না, এই ফল ডাউন কথাটা যেন আমার সাথে না আসে, যে আমাকে সামহাউ কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে। তো আমি এইভাবে আসলে দেখা যায় যে মডিউলগুলো নিয়েই আমার বেশিরভাগ সময় হচ্ছিল চলে যেত। তো এরপরে আস্তে আস্তে শিখা শুরু করলাম। তো শিখার জার্নিতে যখন আসলাম তখন লাগলো। ভালো লাগাটা ছিল এরকম যে যখন HTML শিখি, আরে আমি তো এই জিনিসটা বানাইতে পারতেছি, এই জিনিসটা করতে পারতেছি। এই যে ভালো লাগার একটা বিষয়, বা জঙ্কার ভাইয়ের সাথে যে ইউজ টু হওয়া, যে তার গাইডলাইন, তার ক্লাস, এই জিনিসগুলো আসলে খুব মোটিভেট করতো। তো এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে আমি মডিউল কমপ্লিট করতে করতে একটা সময় চলে আসলো যে যখন আমাদের যে সম্ভবত অ্যাসাইনমেন্ট 6 থেকে যে ফুল স্ট্যাকের যখন চলে আসলো, তো এর আগে আমি একটু শেয়ার করে বলি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে 2 বা 3 দিন সময় দেওয়া হতো, ওই সময়তে আমার আসলে অ্যাসাইনমেন্ট করার জন্য খুব কষ্ট হইতো। কেন আমি একটু মেনশন করি, সেটা হচ্ছিল যেহেতু আমার 8টা থেকে 4টা অফিস, আমি এরকম হয়েছে 8টা থেকে 4টা অফিসে সারাদিন তো পিসির সামনে, কম্পিউটার সামনে বসা। আইসা জাস্ট হচ্ছিল ড্রেসটা চেঞ্জ করছি, 15 মিনিটসের একটা ব্রেক, আমি অ্যাসাইনমেন্ট করতে বসে গেছি এবং আমার এই অ্যাসাইনমেন্টটা চলতে হচ্ছিল রাত্র 4টা পর্যন্ত। ওয়াও! পরদিন আবার অফিস। পরদিন আবার অফিস ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ তখন আমার কাছে ওই জিনিসটা মনে হতো যে আমি যদি ফেল করি বা আমি যদি অ্যাসাইনমেন্টটা টাইমলি জমা না দিতে পারি, তাহলে আমি ট্র্যাক থেকে হারিয়ে যাব। এবং যদি আমার পিছনে ব্যাকলগ চলে আসে, তাহলে আমি আর আমার শেখার জার্নিটা আমি কন্টিনিউ করতে পারবো না। এর পিছনে আপনি আর কামব্যাক করতে পারবেন না। সো রিয়াল মাদ্রিদ কামব্যাক না করতে পারলে আপনাকে কিন্তু কামব্যাক করতে হবে। করতেই হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। যদিও আমি বার্সা ফ্যান। আচ্ছা, তাহলে তো ভাই মিলে গেল আরো। তো এরপরে দেখা যায় যে এই জার্নিতে যখন আসার পরে ভাইয়ের একটা কথা আমার খুব মোটিভেট করতো, সেটা হচ্ছে তোমাকে বন্ধু-বান্ধব ছাড়তে হবে, তোমাকে সব কিছু ছাড়তে হবে, তোমাকে সময় দিতে হবে। এবং এক্স্যাক্টলি আমার জন্য আসলে এটাই হয়েছে। আমি আমার বন্ধু-বান্ধবদের সাথে এরকম হয়েছে যে বন্ধু-বান্ধব ফোন করেছে, সামান্য একটা সময়ের জন্য টাইম ধরে যাইতাম যে আমাকে হচ্ছিল 8টার সময় আমার মডিউল আসবে, সো আমাকে সামহাউ কোনো না কোনোভাবে 8টার ভিতরেই আমাকে বাসায় যেতে হবে। ওয়াও! অনেক ডেডিকেশন। হ্যাঁ, ইভেন এরকম হয়েছে যে আমি বলছি যে ভাই, অনেক সময় ফোন দিলে অনেক ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্স, যে আমি এই জিনিসটা চিন্তা করতাম যে আমার কোনো শিডিউল চলে আসলে যে আমাকে 8টার সময় যেতে হবে, এবং সামহাউ কোনো কারণে যদি দেখতাম যে এরকম হয়েছে যে জব শেষ করে ফ্রেন্ডদের সাথে আজকে যেতেই হবে বা ফ্যামিলির কোনো একটা প্রোগ্রামে যেতেই হবে, তো আমার 2 ঘন্টা লস হয়েছে। তো আমি বাসায় এসে যখন ওই সময় মডিউল রিলিজ, আমি অলরেডি লেট, আমি মডিউল দেখতে বসে যেতাম এবং মডিউল শেষ না করা পর্যন্ত আমি হচ্ছিল পিসির সামনে থেকে উঠতাম না। ওয়াও! হোক সেটা রাত্র 2টা, হোক সেটা 3টা 4টা, আমি মানে ওই টার্গেটটা কমপ্লিট করতেই হবে। এক্স্যাক্টলি। তো এরপরে অ্যাসাইনমেন্ট যখন শুরু হয়, মানে অ্যাসাইনমেন্ট তো চলতেছে, শুরু হয় বলতে মানে একটার পর একটা আসতেছে। তো এরকম হয়েছে যে অ্যাসাইনমেন্ট চলতেছে। তো ওই শর্ট পিরিয়ডে জমা দেওয়ার জন্য আমার যেই অ্যাসাইনমেন্টের যেই টাইমটাতে আমার দেখা গেছে যে 3 দিন যদি অ্যাসাইনমেন্ট থাকে, আমার ঘুমের পরিমাণ চলে আসছে, আমি 3 দিনে মাত্র 2 ঘন্টা করে ঘুমাইছি। 2 ঘন্টা করে? 2 ঘন্টা করে। এটা আপনার অনেকের কাছে হয়তোবা শুনলে মনে হইতে পারে যে না, এটা কিভাবে পসিবল? না, এটা আসলে যারা কোর্সটা করে যখন এই পরিস্থিতির মুখোমুখি হয়,
তাদের আসলে অটোমেটিক হইতে হয়। হ্যাঁ, হতে হয়। এখন পরিস্থিতি শিকার সেটা আমি যদি এখনো বলি যে আমি আসলে ২ ঘন্টা ঘুমাইছি, তার প্রমাণ বা তার প্রুফড হয়তোবা আপনি আমার GitHub এর কমিট দেখলে বুঝতে পারবেন। ওকে। তো যখন আমি আসলে এইভাবে কন্টিনিউ করছি, ইভেন আমার এরকম হয়ে গেছে যে আমি যখন সকালবেলা অফিসে যাইতাম, তো আমি অফিসে মানে এরকম একটা সময় হয়ে গেছে যে আমার ঘুম বলতে কিছু ছিল না। আমার ঘুম আসতো না। আমি চলে যাইতাম। আমার কন্টিনিউ করতেছে, আমার চলতেছে। এভাবে দেখতাম। এসে আবার তো যখন আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হইতো, সাবমিট হওয়ার পরে দেন আমি হচ্ছে হলো ওই দিন ঘুমাইতাম। ওই দিনের ঘুমটা নিশ্চয়ই অনেক ভালো ছিল। হ্যাঁ, ওই দিনের ঘুমটা হচ্ছিল একটু ভালো ছিল। তারপর আবার প্রিপারেশন নিতাম যে নেক্সট মডিউল আমার জন্য কবে আসতেছে এবং নেক্সট মডিউলের জন্য আমি ওয়েট করতাম। তো এইভাবে চলতে থাকে। তো একটা সময় হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে। ও হচ্ছে আমি আগেই বলছিলাম যে ২ ধরনের স্টুডেন্ট থাকে। যারা হচ্ছে হলো ফ্রি রিসোর্স থেকে শিখে। আর কেউ আছে হচ্ছে হলো কারো পিছনে লেগে থাকতে হয়। তো ও ছিল ওই ফ্রি রিসোর্স থেকে শিখা একজন মানুষ। তো আমি দেখা যায় যে আমাদের প্রোগ্রামিং হিরো থেকে হচ্ছে হলো যথেষ্ট একটা সাপোর্ট দেওয়া হয়। যে বিভিন্ন সময় বিভিন্ন আ মেইল করলে বা হচ্ছে হলো বিভিন্ন সাপোর্ট সেশন থাকে। কিন্তু দেখা যায় যে আমার সাথে না ওই সাপোর্ট সেশনটা মিলত না। আচ্ছা। তো আমি সামহাউ না মিলার পিছনে কারণ ছিল হচ্ছিল আমার যে জবটা। জব। আবার হচ্ছে হলো জব প্লেসমেন্ট ওই জবের কারণে। তো যখন এই সাপোর্টটা দরকার হইতো তখন আমি অনেক সময় দেখা যায় যে আসতাম সাপোর্ট সেশনে জয়েন করতাম বা আ আমি আমার ওই ফ্রেন্ডের কাছে যাইতাম। যে আমি আচ্ছা। এই জিনিসটা একটু প্রবলেম হচ্ছে, তুমি কি আমাকে শিখাবে? আচ্ছা। বা তুমি কি আমাকে বলবে? দেখা যায় যে ওই শিখার জন্য হচ্ছে হলো আমি ওর কাছে যাইতাম বা ওর কাছ থেকে আমি শিখতাম। তো একটা সময় এরকম হয়েছে, যখন এরকম হয়েছে আমি ওর বাসাতে চলে গেছি অ্যাসাইনমেন্ট করার জন্য। তো ও যখন আমাকে দেখতেছে যে সকালবেলা অফিসে যাওয়ার জন্য হচ্ছিল ৭টার সময় আমার যেতে হবে আর ও ৫টার সময় হয়তো ওর ঘুমিয়ে গেছে, ও উঠে দেখতেছে আমি কোড করতেছি। তখন ও আমাকে বলতেছে যে, "তুমি যদি এইভাবে কন্টিনিউ করো হয়তোবা তুমি অসুস্থ হয়ে পড়বা খুব শীঘ্রই।" আচ্ছা। না আসলে লাইফে আসলে একটা ফেজ আসলে আমাদের এরকম যাইতে হয় যেটা আমাদেরকে আসলে বিল্ড করে। যত কঠিন পরিস্থিতি হবে, যত নিজেকে প্রেশারাইজ করা যাবে মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু লং টার্মের জন্য ভালো না। কিন্তু না। শর্ট টাইমে এটা করতে হবে। হ্যাঁ, এটা করতে হয়। এটা কারণ যাতে নিজের যে একটা গ্রোথ এটা কিন্তু সিগনিফিক্যান্ট উঠানো যায় আরকি। সো মানে নিজের শরীরকে অবশ্যই ভালোবাসতে হবে। তবে কিছু সময় আবার পেইনও দিতে হবে। হ্যাঁ, এক্সাক্টলি। তো এই কাজটাই আমি করছি। তো আমার জন্য সবচেয়ে টাফ পিরিয়ড ছিল এইটা যে অ্যাসাইনমেন্ট 10 এর পরে অ্যাসাইনমেন্ট 10 যখন চলে আসলো তখন ওই সময় একটা খুব ভালো সময় ছিল হচ্ছে আমি অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে হলো কোম্পানি থেকে ছুটি নিতাম। যে বলতাম যে, "ভাই আমি অসুস্থ, আজকে আসতে পারব না।" আমি বাসায় বসে অ্যাসাইনমেন্ট করতেছি। আচ্ছা। যখন দেখতাম আসলে কমপ্লিট করতে পারতেছি না। তো তারা হয়তোবা আমাকে মানে আমার জন্য ফ্লেক্সিবিলিটির একটু ছিল, একটু বলব। কারণ হচ্ছে হলো আমি তাদের কাছ থেকে কাজের ওই দিকটায় আস্থা অর্জন করতে পেরেছি। যার কারণে তারা হয়তোবা আমাকে ছাড়টা দিত। কিন্তু তারা তো আসলে আল্টিমেটলি জানতো না যে আমি বাসায় বসে অ্যাসাইনমেন্ট আচ্ছা করতেছি। কেউ যদি আজকে পডকাস্ট দেখে থাকে আপনি চাইলে একটু হ্যাঁ, সরি বলতে পারেন। আমি আসলে সরি বলে নিচ্ছি। যে সেটা হচ্ছে তবে আমি চেষ্টা করতাম যে হচ্ছে হলো তাদের যে কাজগুলো ছিল সেই মানে রেসপন্সিবিলিটিস গুলো ছিল আমি সেটা কমপ্লিট করতাম। এরকম না যে আমি তাদের রেসপন্সিবিলিটিস কমপ্লিট করিনি। তো আমি চেষ্টা করতাম হচ্ছে হলো সম্পূর্ণ রেসপন্সিবিলিটিস কমপ্লিট করে আমি হচ্ছে হলো একটু মানে ছুটি নিয়ে দেন অ্যাসাইনমেন্টটা করতাম। জাস্ট টাইমটা একটু হ্যাঁ, টাইমটা একটু জাস্ট। সো এইটাতে যে জিনিসটা হইছে যে আমার অ্যাসাইনমেন্ট 10 এ হচ্ছে হলো একটু বন্ধ ছিল। যে ঈদের একটা ভ্যাকেশন। তো ঈদের ভ্যাকেশনে হচ্ছে হলো আমি বাড়িতে যাইনি। বাহ! আপনি আবারও বাড়ি যাননি। আবারও যাইনি। সেই ইভেন আমার ফ্যামিলিও যখন শুনছে আমার আম্মা যে আমি বাড়িতে যাব না, আমি আমার কোর্সের জন্য যে বাড়ি যাচ্ছি না, তো আম্মাও বাড়ি যাওয়া ক্যানসেল করছে ওইবার। বাহ! তো এরপরে হচ্ছে হলো আমি আমার অ্যাসাইনমেন্টটা শেষ করি। ওইটা হচ্ছে হলো একটু ফ্লেক্সিবিলিটি পাইছিলাম ওই অ্যাসাইনমেন্টটা শেষ করার জন্য। তো এরপরে হচ্ছে হলো আমি অসুস্থ হয়ে যাই somehow হায়রে! জ্বর চলে আসে আমার। তো মোটামুটি ৩ দিনের জন্য খুব ভয়ানকভাবে আমি অসুস্থ হই। তো ওই ৩ দিন যখন আমি অসুস্থ হই, তো ওই অসুস্থতার ভিতরে দেখা যায় যে আমি অনেকগুলা মডিউল কমপ্লিট করতে পারি না। তো এই কমপ্লিট না করতে পারার পেছনে আমি যেটা এতদিন ধরে চেষ্টা করছিলাম যে আমার পিছনে ব্যাকলগ রাখা যাবে না। কিন্তু আল্টিমেটলি আমার পিছনে ব্যাকলগ চলে আসে। ওই মেসেজ চলে আসছে ইউ আর ফলিং ডাউন। ইউ আর ফলিং ডাউন। ওই মেসেজটা চলে আসছে। তো এরপরে আবার সেই স্ট্রাগল শুরু। যখন একটু সুস্থ হই তখন আবার সেই ভিডিও জঙ্কার ভাইয়ের কোর্স। তখন একটা সময় এরকম হয়েছে যে আ আমার কাছে মনে হইতো যে যদি ভিডিও না দেখি তাহলে হচ্ছে হলো কিছু না কিছু একটা মিস করতেছি বা কিছু না কিছু একটা যাচ্ছে এই জিনিসটা খুব মিস করতাম। মানে সামথিং ইজ মিসিং ফিলিংটা চলে আসছে। হ্যাঁ, সামথিং ইজ মিসিং। তো এই ফিলিংটা যখন চলে আসছে তখন আল্টিমেটলি আমি বসতাম ভালো লাগা থেকে। এবং আমার তখন হচ্ছিল আমার ভিতরে চলে আসে আমি যে আমাকে শিখতেই হবে। এরকম একটা বিষয় চলে আসে। এই শিখতেই হবে জায়গা থেকে মূলত হচ্ছিল আমি শিখতাম। তো এরপরে হয় যে আমার লাইফের সবচেয়ে যে টাফ টাইমটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 11 পর্যন্ত মোটামুটি করছি।
তো অ্যাসাইনমেন্ট 11 হচ্ছিল আমি একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছিল আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সাবমিট করেছি। এতদিন পর্যন্ত সবকিছু ভালোই ছিল। কিন্তু তারপরে দেখা যায় যে ভার্সেলে একটা ডিপ্লয়মেন্ট ইররের কারণে আমি অ্যাসাইনমেন্টে 0 পাই। 0 পেয়ে গেছেন। 0 পেয়ে গেছি। তো যখন দেখলাম যে আমি আমার অ্যাসাইনমেন্টে 0 পাই, তারপরে হচ্ছে হলো আমি আবার রিসাবমিট করি এবং হচ্ছে হলো আমি আমাদের যে মেন্টর থাকে তার সাথে আমি যোগাযোগ করে তার সাথে আমি আমার বিষয়টা শেয়ার করি যে ভাইয়া আমার আসলে এখন পর্যন্ত যেই মার্কস আছে এই মার্কসে আমি হচ্ছে এসসিএসসিতে যাওয়ার মতো আমার অ্যাবিলিটি আছে, বাট আমি যদি এই অ্যাসাইনমেন্টে 0 পাই তাহলে আমি আমার ট্র্যাক থেকে ছিটকে যাব। তো ভাই আমাকে এতটুকু বলে যে উনি যখন শুনতে পারে আমার এই টাফ টাইমটা যে আমি জব করার পাশাপাশি করতেছি, আমি ওনাকে বলি যে ভাই ভাই আমাকে বলে যে একটা বিষয় ভালো লাগে যে স্টুডেন্টদের আসলে অনেক এক্সকিউজ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই এক্সকিউজগুলোতে আসলে দেখা হয় না। এটাও একটা ভালো, আমি মনে করি এটা একটা ভালো পয়েন্ট, কারণ যদি এই জিনিসগুলোকে দেখা হইতো না তাহলে সবাই আসলে এক্সকিউজ দেওয়া শুরু করতো, রাইট। আর প্রসেসের মধ্যে হচ্ছে অথেন্টিসিটি থাকতো না। তো তখন যখন ওই ভাইও আমার জন্য আসলে খুব মানে একটু খারাপ ফিল হয়, তখন উনি বলে যে দেখি কি করা যায় আপনার। তো আমি বললাম যে ভাইয়া আমার আসলে আপনাদের বিরুদ্ধে কোনো অবজেকশন নাই, কারণ আমি রুলস ফলো করতে পছন্দ করি, যেহেতু আমার কাছে আমি যেহেতু ক্যান্টনমেন্টে রাইট, আপনার ছোটবেলা থেকে ওই অভ্যাস আছে, ডিসিপ্লিন লাইফ। তো ওই জায়গাতে একটা বিষয় রুলস ইজ রুলস, রাইট। তো যখন তুমি রুলসটা মানতে পারতেছো না বা ব্রেক হয়ে যাচ্ছে, সো তোমাকে এই জিনিসটা মাথা পেতে নিতেই হবে। সো আমি ওই জিনিসটা মাথা পেতে তখন নেই, যে সে আমাকে এইভাবে বলছিল যে হতে পারে যদি মডারেটর আপনার এই বিষয়টা কনসিডার করে বা আপনার এই বিষয়টা কনসিডারেবল মনে হয় তাহলে উনি করতে পারে, আর নাইলে করতে পারে না। তো আমাকে একটা বিষয় বলে যে আপনি হচ্ছে গিটে পুশ দিন না, আপনি যেভাবে অ্যাসাইনমেন্টটা ডিপ্লয়মেন্ট করেছেন ওইভাবেই রাখেন। তো আমিও আমার জায়গা থেকে আমি যেভাবে গিটে অ্যাসাইনমেন্ট ছিল ওইভাবেই রেখে দিছি, কারণ আমি আমার জায়গা থেকে শর্ট থাকার ট্রাই করছি। তারপর আমি ভাবছি যে যেহেতু রুলস ইজ রুলস, সো সেহেতু এই জায়গায় আমার ফল্ট, আমার বিষয়টা মেনে নিতেই হবে আমাকে, যেহেতু আমি ব্যর্থ হয়েছি সাবমিট করার জন্য বা ভার্সেলে ইস্যুটা ক্রিয়েট করার জন্য সামহাও এটা ক্রিয়েট হয়ে গেছে, সো এই জিনিসটা আমাকে মাথা পেতে নিতেই হবে। এই জায়গাতে প্রোগ্রাম হিরোর বা কাউকে দোষ দেওয়ার আমার আসলে কিছুই নেই, সো আমি এই জিনিসটা ইজিলি মেনে নিছি। তো এরকম হয়েছে যখন দেখলাম যে আমার ওই অ্যাসাইনমেন্টের রেজাল্টটা 11-এর রেজাল্টটা আসলে আলটিমেটলি তখনও আপনার বের হয়নি। তো এর মাঝে অ্যাসাইনমেন্ট 12 চলে আসে। তো অ্যাসাইনমেন্ট 12 আমি যখন যাই তখন আসলে একটা বন্ধ থাকে, আবার একটু কিছু বন্ধ পাই। তো বন্ধ পাওয়ার ভিতরে হয় যে আমার তো জব কন্টিনিউয়াসলি তখন সাবমিট করতে হবে। তো আমি সর্বশেষ দেখলাম যে আমার যদি এসসিএসসিতে যেতে হয় তাহলে এই অ্যাসাইনমেন্টটা আমাকে আসলে 50 মার্কসে সাবমিট করতে হবে। তো আমি এর আগে বাকি যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সবগুলো হচ্ছিল আমি 60 মার্ক সাবমিট করছি। একটা অ্যাসাইনমেন্ট ছিল 50 মার্কে, ওইটা হচ্ছিল আমি 50 মার্কে সাবমিট করি। তো এই 50 মার্কে সাবমিট করার পরে আমার যে হচ্ছিল যেহেতু আর একটা মাত্র অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে আমার সুযোগ ছিল 50 মার্কে সাবমিট করার জন্য। তো আমি আসলে ফার্স্টে যখন দেখলাম যে 60 মার্কের জন্য আমি আসলে কমপ্লিট করতে পারতেছি না, কারণ ওই অ্যাসাইনমেন্টটা একটু বড় এবং ওইটা মোটামুটি একটা ভালো অ্যাসাইনমেন্ট, মোটামুটি বড় লেভেলেরই একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো ভাইয়া সত্যি কথা যদি বলি সেটা হচ্ছে আমি 72 আওয়ার্স, দ্যাট মিনস 3 দিনের ভিতরে আমি মাত্র 5 ঘন্টা ঘুমাইছি আর 6 ঘন্টা ঘুমাইছি। 5-6 ঘন্টা? হ্যাঁ। বাহ! এরপর কমপ্লিট হয়েছে? এরপরে কমপ্লিট হয়েছে। তারপর কেমন লাগছে? তো এরপরে যখন অ্যাসাইনমেন্ট 12টা আমি কমপ্লিট করি, তো অ্যাসাইনমেন্ট 12টা কমপ্লিট করার পরে আমি একটা জিনিস আসলে আমার ভয় ছিলাম যে সেটা হচ্ছে যদি আমি 50 না পাই তাহলে আমি এসসিএসসিতে যেতে পারবো না, কারণ আমার নাম্বারটা এরকমভাবে ছিল যে আমি যদি 50 নিচে চলে আসে তাহলে হচ্ছিল আমি এসএসসি মিস, না সরি এটা আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 30 এর নিচে যদি চলে আসে তাহলে হচ্ছিল আমি এসএসসি তার যেতে পারবো না। তো এরপরে একটা সময় ভাই আমি সত্যি আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বা আর যেতে পারবো না। আমি এরকম হয়েছে যে ওই দিন আমি কান্না করে দিই। হাই কারণ দেখতেছিলাম যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি পারতেছি না। কারণ এতদিন তখন একটা সময় মনে হলো যে দীর্ঘ 5 মান্থ আমি এত কষ্ট করে আসলাম, এই লাস্ট মোমেন্টে এসে যদি আমি এসসিএসসি থেকে বাদ পড়ে যাই, আমি তখন হিসাব করতেছিলাম যে যদি আমি আমাকে যদি হচ্ছে নাম্বারটা কমে যায় বা আমি এই রিকোয়ারমেন্টটা মিস করে ফেলি বা এই জিনিসটা যদি আমার ভুল চলে আসে, দ্যাট মিন্স মানে অ্যাসাইনমেন্ট করার পর আমার মাথায় টেনশন করতেছে যে কি হবে। তো এর মাঝেই আমার চলতে থাকে। তো আমি হচ্ছিল ওই দিন সম্ভবত কোরবানির ঈদের
বেশ কয়েকদিন আগে। তো আমি হচ্ছিল ওই দিন আসলে একটু কান্নাই করি। তো কান্না করার পরে ওই দিন মানে হচ্ছে ফ্যামিলি মেম্বার বলতে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ওর সাথে শেয়ার করতেছিলাম যে বিষয়টা। তো ভাই একটা জিনিস মিস করে ফেলছি এর ভিতরে, সেটা হচ্ছে যখন আমার অ্যাসাইনমেন্ট 12 চলতেছিল, তখন বাংলাদেশের খুব সুনামধন্য একটা প্রতিষ্ঠানে আমি একটা ইন্টারভিউ দেওয়ার চান্স পাই। ওকে। যেমন সেটা ছিল হচ্ছে আমি মেনশন করি, সেটা হলো এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। সো ওই জায়গাতে আমি হচ্ছিল ওদের রিটেন টেস্ট হয়, আমি রিটেন টেস্টে হয়ে যায় আমার। ওয়াও! রিটেন টেস্টে হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার একটা প্র্যাকটিক্যাল টেস্ট থাকে। তো এই জায়গাতে আমার একটা মানে ভুল হয়, সেটা হচ্ছে আমি যেই জিনিসটা রাতে অ্যাসাইনমেন্টে করতেছি, আমি সামহাউ প্র্যাকটিক্যাল আমি জানতাম না কি আসবে। আমি হয়তোবা ভাবছিলাম যে কোনো একটা প্রবলেম সলভ করতে দিবে। তো আমি প্রিপারেশন নিয়ে গেছি যে রাত্রে তো অ্যাসাইনমেন্ট করতেছি। তারপর আমি মানে একটু দেখতেছিলাম যে যখন আর কি মানে এক্সাম দেওয়ার জন্য বাসে যাচ্ছে, তখন দেখতেছিলাম যে প্রবলেম সলভিং দীর্ঘদিন যাবত হচ্ছিল, প্রবলেম সলভিংয়ের বাইরে ছিলাম। তো প্রবলেম সলভিংগুলো একটু দেখতেছিলাম যে হয়তো আমাকে কোড করতে দিতে পারে কোনো একটা সময়। কিন্তু ওই জায়গাতে যায় দেখি আমি যেই জিনিসগুলো অ্যাসাইনমেন্টে করতেছিলাম তার থেকেও সহজ একটা বিষয় দিছে। ওয়াও! আপনি খুশি হয়ে গেছেন কিন্তু। খুশি হয়ে গেছি কিন্তু আমি। কিন্তু এই জায়গাতে আমার জন্য একটা ফলস ইস্যু ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে আসলে যখন অ্যাসাইনমেন্টগুলো করতাম তখন দেখা যায় যে বিভিন্ন ডকুমেন্টেশন বা হচ্ছে কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, ভিডিওটা আবার ভিডিওটা rewatch। আবার একটু রিওয়াচ করে দেখতাম। কিন্তু ওই জায়গাতে আমাকে দেয়া হয়েছে যে তুমি কমপ্লিটলি কোনো ডকুমেন্টেশন কোনো কিছু মানে ওইভাবে ওই অর্থে ইউজ করতে পারবে না, তোমাকে এইভাবে করতে হবে। তখন আমার জন্য একটা টাফ চ্যালেঞ্জিং চলে আসে। তখন হয় যে আমি একটা ইরর ফেস করি এবং এই ইরর ফেস করার কারণে আমি আর ওইটা সলভ করতে পারি না। তো 2018-এ যখন আমি একটা এরকম আমার সিচুয়েশন হয়েছিল যে একটা ইউনিভার্সিটিতে আমি এরকম এক্সাম দিতেছিলাম। তো ওইটা ছিল আমার স্বপ্নের ইউনিভার্সিটি, আমি ওই স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়বো। তো আমি ম্যাথে একটু মানে ম্যাথ বেশি করার ট্রাই করতাম। সো দেখা যায় যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাসের যে ম্যাথগুলো থাকতো ওই ম্যাথগুলো একটু ভালো পারতাম। হুম। তো ওইরকমই একটা ম্যাথে এরকম একটা জটিল ম্যাথ দিছে। তো আমি ওই ম্যাথটা হয়তোবা সবাই ওই ম্যাথটা স্কিপ করে অন্যান্য আনসার দেওয়া শুরু করছে। কিন্তু আমি ওই জায়গায় এরকম একটা ভুল করে আসছি আমার লাইফে। এবং আমি আমার হলের ভিতরে বসে আমি কান্না করতেছিলাম, লিখতেছিলাম যে আমি এই কোশ্চেনটা মিস এবং আমি পারা জিনিস আমি ভুল করে আসছি। এটা অনেক দুঃখজনক। হ্যাঁ, এবং সেম জিনিসটা আমার সাথে রিপিট হয় ওই জায়গাতে যখন আমি ওই অ্যাসাইনমেন্টটা বা ওনাদের হচ্ছিল ওই রিকোয়ারমেন্টটা আমি তখন করি। তখন আর কি করার, এক বুক হতাশা নিয়ে আমি হচ্ছিল বের হই এবং আমি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি। আমার আর হয় না ওই জায়গাতে। এরপর কি ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলেন? এরপরে আসলে এক্স্যাক্টলি আমি একটা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। কারণ একে তো হচ্ছে হলো আমার 2টা হওয়ার পসিবিলিটি ছিল, সেটা হচ্ছে আমি ওই জবটাও হয় না, আবার হচ্ছে যদিও এটা আমার নিজের ভুলের কারণে, তো এরকম ভুল থাকে। সৃষ্টিকর্তা হচ্ছিল ওয়েল প্ল্যানের, তার কোনো একটা প্ল্যান নিশ্চয়ই আছে। তো সামহাও কোনো একটা কারণে উনি ভালো কিছু করে। এই জিনিসটা আমি কেন মানি, কারণ যখন আমি বলি আমার স্বপ্ন ছিল অ্যাজ এ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে এমআইএসটিতে পড়ার। হুম। তো 2023-তে আইসা আমি একদিন একটা দোকানে বসা, তো আমার সামনে হচ্ছিল এক ভাই হচ্ছিল চা খাচ্ছে এবং স্মোকিং করতেছিল। ওকে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া তুমি কি করো? তো আমি বললাম যে ভাই আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করছি কম্পিউটার সায়েন্সে, আমি এরকম করতেছি। তো আমি বললাম যে ভাই আপনি? তো উনি আমাকে বলে যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে দেন বের হয়েছি, এখন আপাতত কিছুই করতেছি না। তো আমি যখন উনি বলছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তখন আমি বললাম যে ভাইয়া এইটা তো আমার জন্য একটা স্বপ্নের সাবজেক্ট ছিল। তো তখন তুমি বলে যে তুমি আজকে বাসায় যাবা, বাসায় যেয়ে হচ্ছিল 2 রাকাত নফল নামাজ পড়বা, নামাজ পড়ে হচ্ছিল আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আপনি যা করেন ভালোর জন্যই করছেন। তো আমি বললাম যে ভাই কেন এই জিনিসটা? কয় দেখো আমাদের দেশে জব সেক্টরে হুম। আমরা যখন একটা সাবজেক্ট কমপ্লিট করে বের হই তখন সবারই তো আসলে টার্গেট থাকে যে হচ্ছিল ওই সাবজেক্ট রিলেটেড হচ্ছিল ফিল্ডে যাওয়ার। রাইট। তো আমাদের দেশে কিন্তু বোয়িং আমাদের দেশের কোম্পানি না, ইভেন আমাদের দেশে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা সাবজেক্টের ওই স্পেসটাও খুবই কম, খুবই খুবই কম। কম। এবং যারা স্পেসিফিকলি ওই স্পেস থেকে ভাইয়া আমাকে বলে তাদের ব্যাচ থেকে শুধুমাত্র একজন স্টুডেন্ট ছিল, সে বোয়িংয়ে গেছে শুধুমাত্র। আর বাকি যারা ছিল তারা হয়তো বা বিসিএস ক্যাডার, তারা হয়তো বা বিভিন্ন ব্যাংকে জব করতেছে, আলটিমেটলি তারা অন্যান্য লাইনে জব করতেছে ওই লাইনে। তো তিনি আমাকে বলল যে আমি এখনও বেকার বসে আছি, টিউশন করতেছি, তো তুমি সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করো যে তুমি এই জায়গাতে চান্স পাও নাই। রাইট। তো তখন আমার কাছে যখন মনে হলো যে যখন আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি এবং 12 দেওয়ার পরে
আমি এই মেসেজটা আমার মাথার ভিতরে রিকল হইতে থাকে, যদিও কান্না করি যে এসি মিস করে ফেলবো, এই দিক দিয়ে জব হয় নাই। পরে কি আর মিস করছেন? না, পেয়ে গেছেন? পেয়ে গেছি। ওয়াও! তারপর? এসিএসির জার্নি শুরু। তো এসিএসির এই জার্নির ভিতরে একটা বিষয় হয়, সেটা আমি এসিএসিতে যেই অর্থে আসলে গেছিলাম বা জব প্লেসমেন্ট টিমের সাথে, তো ওই জায়গাতে হচ্ছে মানে কিছু বিষয় আসলে ডিফিকাল্টিস ফেস করি। সেটা হচ্ছে যে জব প্লেসমেন্ট টিম থেকে যখন হচ্ছিল বিভিন্ন জায়গায় সিভি রেফার করা হয়েছে। হুম। তো আমাদের দেশের আসলে ইন্ডাস্ট্রিগুলা, একটা সত্যি কথা বলি আজকে এই জায়গাতে, যে অনেক ইন্ডাস্ট্রি এরকমভাবে গড়ে ওঠা হয়েছে যে তারা আসলে ডেভেলপারকে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে মূল্যায়ন করে না। কেন বলতেছি, তারা আমার কাছে এর থেকে মনে হয় যে অ্যাজ এ গার্মেন্টস ওয়ার্কার, মানে সব কোম্পানির জন্য না, কিছু কিছু স্পেসিফিক কোম্পানি, যে তারা আসলে এর থেকে মনে হয় যে ভাই, যে তারা যে কী পরিমাণ স্ট্রিম রোলার একজন অ্যাজ এ জুনিয়র ডেভেলপারদেরকে চালানো হয়, এই জিনিসটা আমি ইন্টারভিউ দিতে যাই তখন ফেস করি। আমি নাম মেনশন করবো না, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, তো ওনারা আমাকে রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছিল যে আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতে হবে। স্যালারিটা আমি নাই বলি, আমার মনে হয় আমি যদি আজকে এই জায়গায় এই স্যালারিটা মেনশন করি, তাহলে যারা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছেন তাদের কাছে মনে হইবে যে আমি আসলে ফুল স্ট্যাক ডেভেলপার হব না, আমি এর থেকে একজন ফুড কোর্টের বা একজন অটোরিক্সাও যদি আমি চালাই, তাহলে তার থেকে ভালো কিছু একটা আমি ইনকাম করবো। এরকম হয় ভাই, এটা আমার লাইফ নিজে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমি ওই কোম্পানিতে যাই ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যাওয়ার পরই হচ্ছিল ভাইয়া আপনাদের, এবং ওইটা আমার বাসা থেকে অনেক দূরে। তো আমি শুরুতেই তাদেরকে বলি যে ভাইয়া আপনাদের এই জায়গাতে কি আমার আইসে জব করতে হবে? বলছে হ্যাঁ। ভাইয়া স্যালারিটা আর মেনশন না করলাম, এবং সপ্তাহে 6 দিন। এটা শোনার পরে আমি রিটেন এক্সাম দিছি, রিটেন এক্সামটা আমার ইনশাল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমি যখন তাদের রিকোয়ারমেন্ট দেখলাম, যে ফুল স্ট্যাকের জন্য আমাকে যে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, 3 ঘন্টার ভিতরে তারা আমাকে হচ্ছিল অথেন্টিকেশন সহ একটা ফুল স্ট্যাক ডেভেলপ, মানে একটা সাইট আমাকে ধরতে পারেন ডেভেলপ করতে দেওয়া হয়েছে 3 ঘন্টার ভিতরে, উইথ অথেন্টিকেশন। আপনাকে 3 ধরনের রোল ইউজ করতে হবে। মানে খুবই মানে হাই রিকোয়ারমেন্ট ছিল, সময় ছিল অনেক কম। হতে পারে, তো এটা অনেক সময় ডেভেলপারদেরকে দেওয়া হয় তাদের স্কিল যাচাই করার জন্য। আমি জিনিসটা যদি আসলে তাদের স্যালারি ওরকম হতো, তাহলে বিষয়টা আমি ওইভাবে মেনে নিতাম। আচ্ছা, কিন্তু স্যালারিটা এতই নেগলিজেবল, এতই সামান্য, এই সামান্য স্যালারিতে রিকোয়ারমেন্ট দেখার পরে আমার কাছে মনে হলো যে এখানে থাকা পসিবল না। তো আমি ওই মোমেন্টে হচ্ছিল ওই ইন্টারভিউটা ছেড়ে দিয়ে আমি এইভাবে বলি, আমি ইন্টারভিউটা কন্টিনিউ করবো না। তো বলেছে কোনো প্রবলেম? আমি বলছি যে ভাইয়া সমস্যা। তো ভাইয়া এটা হচ্ছিল আমার আসলে তখন ফার্স্ট ইন্টারভিউ ওই জায়গাতে। তো ওই দিন রাতের বেলা যখন আমি বাসায় আসি, তখন আমি তো অলরেডি এসিএসসি, আমার ওই দিন থেকে এসিএসসির কোর্স শুরু। তো আমি বাসায় এসে দেখতে পারি আমার হঠাৎ করে আমার এক ফোন এসে বলতেছে যে বাবা ফোন দিছে যে তোমার আম্মু অসুস্থ, তুমি বাসায় চলে আসো। আমি বলছি বাবা আমি আসতেছি। তো রাত্র 12টার সময় আমি দেখলাম যে আমার আম্মু এতটা খারাপ অবস্থা যে তাকে ওই অবস্থায় আমাকে ইমিডিয়েটলি হসপিটাল নিতে হবে। আমরা হচ্ছিল আমার ফ্যামিলিতে 3 ভাই, আমি বড়, আমার মেজো একজন আছে ইন্টার পরীক্ষা দিবে, আর একজন ছোট ক্লাস 2তে পড়ে মাত্র। তো ওই সিচুয়েশনে আমরা বাসাতে হচ্ছিল ফ্যামিলি মেম্বার 5 জন, তো থাকি আমরা 5 জন। ওই রাতের বেলা হচ্ছিল আমি আমার আম্মুকে আইসিডি ডিআরবি নিয়ে যাই হসপিটালে। তো একটা সময় আম্মু সিঁড়ি দিয়ে নামতেছে আর বলতেছে যে আমার পক্ষে হাইটা যাওয়া পসিবল হচ্ছে না, আমি আর পারতেছি না। তো আমি আর আমার যে মেজো ভাইটা আম্মাকে ধরে হচ্ছিল কান্না করে দিই, বলতেছি আম্মা তুমি এই কথা কেন বলতেছো? তো আম্মাকে নিয়ে যাওয়ার পরে হচ্ছিল ওই দিন থেকে আবার আমার এসিএসসির কার্যক্রম শুরু। তো হসপিটাল নিয়ে যাই, সারা রাত্র হসপিটালেই ছিলাম। তো ডাক্তার বলতেছিল যে আপনার আম্মার ডিহাইড্রেশন হইতে এরকম অবস্থা চলে গেছে যে উনি আর 1 ঘন্টার ভিতরে যদি তার এই ডিহাইড্রেশন না কমে, তাহলে উনি হয়তো বা কোমায় চলে যাবে। এরপর ভাইয়া আমরা আসলে অনেক ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করি। তো এসিএসসি থেকে যখন আমি যে রিকোয়ারমেন্টগুলো ছিল আগের, যে রিকোয়ারমেন্টগুলো এসিএসসির আগে কিছু প্রি রিকোয়ারমেন্ট থেকে ওই জিনিসগুলো আমি কমপ্লিট করি। তো আমাকে হচ্ছিল প্রোগ্রামিং থেকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করে বলি ভাই আমার এই সিচুয়েশন।
তো ভাইয়া আমাকে বলে যে ঠিক আছে আপনি আগে হচ্ছিল আপনার ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলির সাথে দেখেন, জীবনে বেঁচে থাকলে অনেক কিছুই হবে। তো আমি আমার ফ্যামিলিকে টাইম দেওয়া লাগতেছে তখন। এরপরে ভাইয়া এসি আমার আর কন্টিনিউ করা হয় না, এসএসসি শেষ। শেষ ওই জায়গাতে। যদিও তারা আমাকে অনেকবার মানে, কিন্তু আমি আর পারিনি। তো এর ভিতরে ভাইয়া আমার হচ্ছিল 2টা ইন্টারভিউ চলে আসে এই টাফ সময়ের ভিতরে। আম্মা হসপিটালে ভর্তি, এর ভিতরে হচ্ছিল আমি 2টা ইন্টারভিউ দিই। একটা হচ্ছিল বিডি জবসে, আর আরেকটা হচ্ছে বনানীতে একটা কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিতে। বিডি জবসের এটা হচ্ছিল ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, আর ওইটাতে ছিল হচ্ছে ব্যাকএন্ড নোটজেড ডেভেলপার হিসেবে। হুম। তো আমি ওই জায়গাতে হচ্ছিল আমার আম্মা হসপিটাল, আম্মাকে হসপিটাল আমি রাতের বেলা নিয়ে গেছি। সকালবেলা ওই ভাইয়া যখন আমাকে ফোন দেয় তখন আমি সকালবেলা হচ্ছিল ওই কোম্পানিতে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাই। মানে আন্টি হসপিটাল থাকা অবস্থায়। হ্যাঁ, আম্মাকে হসপিটাল রাইখা আমি হচ্ছে, বাবা আছে হসপিটালে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাই। এরপর হচ্ছিল রিটেন না, ভাইবা হয়। ভাইবাতে হচ্ছিল আমি সিলেক্টেড হই। সিলেক্টেড হওয়ার পরে হচ্ছিল আমাকে ওই দিনই হচ্ছিল বলা হয়েছে যে আরেকটা ভাইবার জন্য। তো আমি তাদেরকে সিচুয়েশনটা বলি, আমি বলি যে ভাইয়া তারা হচ্ছিল আমাকে একটা টাস্ক কমপ্লিট করতে দিছে, দেওয়ার কথা বলছিল। আমি বলছি ভাইয়া আমার পক্ষে আমাকে যদি একটু সময় দেন তাহলে আমার জন্য হচ্ছে ভালো হবে, কারণ আমার আম্মা এরকম হসপিটাল ভর্তি, আমি আম্মার সাথে আছি। তখন বলে যে ঠিক আছে, আপনি যেদিন ফ্রি হবেন আপনি ওই দিন আমাকে ফোন দিন। তো এরপরে ভাইয়া 2 দিন চলে যায়। আর আমি যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানির হচ্ছে একটা পিরিয়ড থাকে যে স্পেসিফিক অ্যাডমিশন, চায়নার অ্যাডমিশন টাইমে। তো ওদের একটা খুব দেখা যায় যে টাফ সময়। তখন আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে আমাকে ওই কোম্পানিকেও কিছুটা সাপোর্ট দেওয়া লাগে, জব সব কিছু মিলে আমি চলতে থাকি। তো এর মাঝখানে বিডি জবসের যে ইন্টারভিউটা ছিল ওই ইন্টারভিউটা আমার হয়ে যায়। মানে ওইটা হয়ে যায় বলতে মানে জব হয় না, বিডি জবসের ইন্টারভিউ। যদি বিডি জবসের যারা এমপ্লয়ি আছে তারা হয়তো জানে যে তাদের মিনিমাম 5টা টেস্ট দেওয়া লাগে। 5টা আমি বলি কি কি, সেটা হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে একটা অনলাইন টেস্ট দিতে হবে, যে খুব কম সময়ের ভিতরে হচ্ছিল আপনাকে অনেকগুলো কোশ্চেন ওগুলো সলভ করতে হবে। তো এরপরে তো এই জায়গাতে হচ্ছিলো যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমার হচ্ছিলো ওই কোশ্চেনগুলোতে আমার প্রবলেম হতো না, কারণ আমি ইউনিভার্সিটি থেকে মানে পড়ে আসছি, দেখা গেছে যে ওই বিষয়গুলো কিছুটা মনে থাকতো। তো এরপরে হচ্ছিলো আমি আপনার ওই টেস্ট কমপ্লিট করি, টেস্ট 1। এরপরে ভাইয়া আম্মা যখন হসপিটালে এই জায়গায় একটা মজার কাহিনী হয়, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটালে আম্মাকে সুইচ করা হয় পরবর্তীতে। আইসিডি ডিআরবিতে হচ্ছিলো, তার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে বলছে যে আপনার আম্মার যে কন্ডিশন, আপনি পরবর্তীতে অন্য আরেকটা হসপিটাল, ইসলামী ব্যাংক হসপিটাল আমরা সুইচ করি। তো ওই জায়গাতে যখন যাই তখন এই জায়গাতে একটা বিষয় হয় যে আমার তো মহিলা ওয়ার্ডে থাকবে। তো ওদের রুলস হচ্ছে যে মহিলা ওয়ার্ডে হচ্ছিল কোনো পুরুষ থাকতে পারবে না। ওকে। তো আমি তখন বললাম যে আপু, যে নার্স ছিল তাকে বললাম যে আপু, আমার ফ্যামিলিতে আমরা 5 জন মানুষ, আমরা 4 জনই ছেলে, আমার বাবাকে সহ আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নাই। আমাদের না আমি এখন পর্যন্ত বিয়ে করছি না কিছু। তো আপনাদের যে রিকোয়ারমেন্ট যে মহিলা থাকতে হবে শুধুমাত্র, এই রিকোয়ারমেন্টটা আমরা কিভাবে ফুলফিল করতে পারি আপনি যদি একটু বলতেন। তো এখন আমি কি করতে পারি, আমি কি একটা বোন হায়ার করব? তো আমি বললাম যে যদি বোন হায়ার করা লাগে তাহলে আজকে রাতের জন্য আপনি আমার বোন হয়ে যান, কারণ আমার হাতে আর কোনো অপশন নেই। তো উনি বিষয়টা আসলে দেখে তো বলে যে ঠিক আছে তাহলে আপনারা হচ্ছিল বাইরে থাকতে পারেন। তো বাবা হচ্ছিল আর কি বাইরে থাকতো তখন। সারা রাত্র হচ্ছিল ডিউটি, শিফটিং ডিউটি হইতো এরকম যে বাবা সারা রাত্র আছে, তারপরে হচ্ছিল মেজো ভাই যেত, তারপরে আমি যেতাম, যে এরকম একটা। ভাইয়া আম্মা 5 দিন হসপিটাল থাকে, ওই 5 দিনে হচ্ছিল আমার বাসাতে রান্নাবান্না হয় না, কারণ রান্নাবান্না করার মতো যে কেউ একজন থাকবে ওটাও নেই। তখন আসলে মায়ের অভাবটা ফিল করতে পারছি। তো আম্মুকে আজকে বলতে চাই, আমি মন খুলে বলতে পারেন। হ্যাঁ আম্মু, তোমাকে আসলে অনেক ভালোবাসি, কারণ তুমি না থাকলে হয়তো বা যে পৃথিবীটা আসলে বলা হয় না যে মা না থাকলে পৃথিবীটা অনেক কঠিন, সেই বিষয়টা হচ্ছিল ওই কয়েকদিনে ফিল করি তখন। আমরাও আন্টিকে নিয়ে অনেক প্রাউড। আন্টি যদি হচ্ছে এই পডকাস্টটা দেখে থাকেন, আপনার ছেলে আপনাকে নিয়ে অনেক গর্ব করে এবং নিশ্চয়ই এই পডকাস্ট আপনি দেখবেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং একজন আমাদের স্টুডেন্ট হিসেবে আমরা অনেক প্রাউড ফিল করি। তো এরপরে ভাইয়া আম্মা যখন হসপিটাল থেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে,
তো এরপরে ভাইয়া আমি হচ্ছে হলো বিডি জবসে আমার 2 নম্বর ইন্টারভিউ কমপ্লিট করছি। ওকে। কমপ্লিট করার পরে হচ্ছে স্টুডেন্ট আন্দোলন চলে আসে। আমাদের সেই জুলাই বিপ্লব। ওকে। তো জুলাই বিপ্লবের কারণে আসলে সবকিছু অফ হয়ে যায়। অফ হয়ে যায়। জুলাই বিপ্লবের কারণে অফ হয়ে যাওয়ার কারণে আমি নিজেও আসলে জুলাই বিপ্লবে যাই। আচ্ছা। সেটা হচ্ছে জবের পাশাপাশি, মানে অফিস থেকে একদিন বের হয়েছি, তখন দেখি স্টুডেন্টরা, তখন ওদের সাথে ছিলাম। ওকে। তো সামান্য সময়ের জন্য। এরপরে ওই দিন মহাখালীতে খুব মারামারি হয় এবং খুব খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আমি সামহাউ কোনোভাবে মহাখালীর ওই জায়গাটা, আমার অফিস ডিওএইচএস ছিল, ওই জায়গা থেকে এসকেপ। আমি যখন ডিওএইচএস গেট দিয়ে বের হই তখন দেখতেছি ছাত্র এবং আমাদের সকল সেই ছাত্রলীগ তারা হচ্ছিল স্টুডেন্টদেরকে মারামারি, একটা ক্লাস লেগেছে ওই জায়গাতে। তা আমি ভাবলাম যে আমি যদি এখন জাহাঙ্গীর গেট পর্যন্ত এই জায়গা দিয়ে যাই তাহলে হয়তো বা আমার ডেড বডি পড়ে থাকবে। এরপরে আমি আবার ব্যাক করে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে আসি। এরপরে জুলাইয়ের 3 তারিখে ওই দিন আমি হচ্ছিল যাই। এর আগে একদিন গেছিলাম, কিন্তু আমার যে ছোটো ভাই ছিল ও হচ্ছিল কলেজ স্টুডেন্ট, তো ও হচ্ছিল আর কি সবসময় যাইতো, কিন্তু আমি জবে যাওয়ার কারণে ওইভাবে যাওয়া হয়নি। তো আমি মূলত 3 তারিখের সেই আন্দোলনে যাই। অফিস বন্ধ ছিল। 4 তারিখ তো গেল একটা উৎকণ্ঠা উত্তেজনার মধ্যে, আমাদের সবাই একটা সময় গেছে। 5 তারিখে হচ্ছে হলো ভোরে আমরা বের হই ইসিবি চত্বর থেকে। তো প্রথমে হচ্ছিল বাসা থেকে যেতে দিবে না। তো ওই দিনকে আমরা ইন্টারভিউ ছিল না। আচ্ছা। আমি ইন্টারভিউ মাঝখানে হচ্ছিল পজ গেছে। ওকে। তো আমি ঘটনাগুলো এই কারণে বলতেছি যে এই ঘটনাগুলো থেকে হয়তো অনেক শেখার কিছু আছে, যে কারণে আমি জিনিসগুলো মেনশন করতেছি। তো 5 তারিখে যখন যাই, আমার ছোটো ভাই যখন বের হয়ে যায়, ও আগে বের হয় বাসা থেকে। বাসা থেকে তো সবার একটা প্রেশার যে না তুমি যেতে। তো আমার আম্মা ওইভাবে কখনো নিষেধ করেনি। আম্মা বলছে যে যেতে পারো, তবে সাবধানে থেকো। তো অ্যাট ফার্স্ট হচ্ছিল আমার ছোটো ভাই বের হয়ে যায় এবং আমি বের হয়ে যাই। তারপরে তো বের হয়ে যাওয়ার পরে বলতেছে যে আজকে যদি সেনাবাহিনী গুলি চালায় তাহলে আম্মা আমাদের সাথে সাথে ইসিবি পর্যন্ত আসছে। তো এরকম হইতো যে আমার বাবার ওই দিন যদি সেনাবাহিনী গুলি চালাইতো তাহলে এরকম হইতো যে আমার বাবারই কোনো একজন ব্যাচমেট বা আমার বাবারই কোনো একজন সতীর্থ তার আরেক সতীর্থের সন্তানের উপরে গুলি চালাইছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। কিন্তু এই জিনিসটা আসলে ওই দিন হয় নাই। আম্মা হয়েছিল ওই দিন আমাদেরকে ধরে কান্নাকাটি করছিল, বলছিল যে যাও। তো ওই জায়গা থেকে জুলাই আন্দোলনে আশা করি আর কোনো প্রবলেম হয় না। জুলাই আন্দোলন এইভাবেই শেষ হয়। তো এরপরে যখন সব কিছু স্বাভাবিক হয়, হঠাৎ করে একদিন বিডি জবস থেকে ফোন যে আপনার 4 নম্বর ইন্টারভিউর জন্য আমরা আপনাকে ডাকতেছি। তারপর তো এরপরে আমি যাই 4 নম্বর ইন্টারভিউর জন্য। তো 4 নম্বর ইন্টারভিউতে হচ্ছে যারা আমার ওই ইন্টারভিউ বোর্ডে ছিল তারা হচ্ছে বাংলাদেশের মোস্ট এবং টপ লেভেলের সফটওয়্যার কোম্পানির ট্রেইনার, প্লাস হচ্ছিল কেউ আছে সিইও, আবার টপ লেভেলের ম্যানেজমেন্ট পর্যায়ে। এবং আমি এক ভাইয়ের কথা মেনশন করি, তাইমুন ভাই, ওনাকে হয়তো বা সবাই চিনতে পারে, যারা ওপির ক্লাস করে তারা তাইমুন ভাইকে ডেফিনেটলি চিনবে। আর হচ্ছে হলো মামুন ভাইয়া। তো এই দুজন হচ্ছিল আমার ইন্টারভিউ বোর্ডে থাকে। তো ফার্স্টে যখন আমি যাই তখন আমি হচ্ছিল ওই দিন আমার কাছে কেন যেন মনে হয়েছে যে ইন্টারভিউ বোর্ডে যখন যাওয়ার আগে আমি হচ্ছিল আপনার দেখে যাই, যে ডাটাবেসটা একটু দেখে যাই, ডাটাবেসটা নিয়ে পড়াশোনা করে যাই হালকা পাতলা। তো আমি যখন অ্যাট ফার্স্ট ইন্টারভিউ রুমে বসছি তো ওনারা আমাকে কোশ্চেন করে যে আপনি কি কি পারেন। তো আমি বললাম যে ভাইয়া ডাটাবেস সম্বন্ধে আমার এই নলেজ আছে, ডাটাবেস সম্বন্ধে আমার যে নলেজটা ছিল আমি শুরুতেই বলি। তো এই জায়গাতে আমার জন্য একটা ভাইয়া খুব কনভিন্সিং বিষয় হচ্ছে যে ওই জিনিসটা যে ডাটাবেস থেকে তারা হয়তো বা আমাকে অ্যাজ এ বিগিনার হিসেবে যে কোশ্চেনগুলো করতো সেই কোশ্চেনগুলোর আনসার ওনারা পেয়ে যায়। আমি নিজ থেকেই বলতে থাকি যে ভাই এই জিনিসগুলো পারি, এই জিনিসগুলো পারি, অবজেক্ট ওরিয়েন্টেডের আমি এই জিনিসগুলো পারি, এটা। তো এরপরে ভাই হচ্ছিলো আমাকে ভাইয়া হচ্ছিলো অ্যালগোরিদম নিয়ে শুরু করে, অ্যালগোরিদম নিয়ে কোশ্চেন করে কিছু। তো দীর্ঘদিন আসলে অ্যালগোরিদম প্র্যাকটিস করা হয় না বা পড়া না হওয়ার কারণে যে জিনিসটা হয় অ্যালগোরিদমের ওই কোশ্চেনটা আমি ভুল করি, বা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তখন তাকে বলি যে ভাইয়া আসলে অনেক দিন ধরে পড়া হয় না, আর আমি লাস্ট 6 মান্থ যাবত হচ্ছিল এরকম একটা কোর্সের সাথে ছিলাম। তো এই কোর্সে থাকার কারণে হচ্ছিল ভাইয়া আমি দেখা গেছে যে যেই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়নি বা এখন ভুলে গেছি, বাট আমি যদি আবার প্র্যাকটিস করি তাহলে আমি আবার পারবো। তো ভাইয়া আমাকে তখন একটা কোশ্চেনই করে, যে মামুন ভাই আমাকে কোশ্চেনটা করে যে তাইমুন ভাই যখন দেখছে যে আমি আর অ্যালগোরিদমে উত্তর দিতে পারিনি, তো মামুন ভাই আমাকে বলতেছে আপনি যেহেতু হচ্ছিল ওয়েবে কাজ করছেন আপনি আমাকে বলতে পারবেন যে ওয়েবে আমি একটা ফর্ম সাবমিট করার পরে ডাটাগুলো কীভাবে ব্যাকএন্ডের সাথে কানেক্ট হয়।
হুম। তো ভাইয়া এই কোশ্চেনটা আমার এখনও মানে আমি এত সুন্দরভাবে রিপ্লাই দিছিলাম যে আমার মাথায় তখন পুরা প্রসেসটা ভাসতেছিল। ওকে। তো এরপরে ভাইয়া আমাকে মানে এর আগে একটা ছোট কোশ্চেন করে, সেটা হচ্ছিল আপনি আমাকে ম্যাপ ফাংশনটা লিখে দেখেন। আচ্ছা। তো মানে ম্যাপ ফাংশন উনি আমাকে কোশ্চেনটা এইভাবে করে যে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন যেহেতু, জাভা স্ক্রিপ্টে ম্যাপ ফাংশন বলে একটা কথা আছে। আমি বলছি জি ভাইয়া। তাহলে ম্যাপ ফাংশনের কাজটা কি একটু বলতে পারবেন বা ম্যাপ ফাংশনটা? আমি বলছি ভাই আমি একটু লিখে দিই, কারণ কোড করতে করতে লেখার অভ্যাস লেখার অভ্যাসে আমি ওনাকে লিখে দিই। তো লিখে দেওয়ার পরে উনি আসলে দেখে বলছে আচ্ছা। তো এরপরে ভাইয়া আমি আসলে ওয়েবের যেই কোশ্চেনটা আমাকে করা হয়েছে যে একটা ফর্ম কীভাবে সাবমিট করে ডাটা কীভাবে যায়, এটার ভাইয়া এত সুন্দরভাবে আমি উত্তর দিই, আমার তখন ঝঙ্কার ভাইয়ের প্রত্যেকটা স্টেপ মাথায় ঘুরতেছিল। যে আমি তখন বলতেছিলাম যে আমি যদি এই জায়গাতে ডাটা ফেচ করার জন্য আমি যদি এক্সইউজ ইউজ করি, ফেচ ইউজ না করে এক্সইউজ ইউজ করলে হলো আমি অথেন্টিকেশনের জন্য জেডাব্লিউটি ইউজ করতে পারবো। এই জিনিসগুলো ঝঙ্কার ভাইয়ের যে কথাগুলো, আমি ওই কথাগুলাই হচ্ছিল তাকে বলি এবং এমনভাবে বলি উনি আমাকে বলে আপনি তো নোডের ভিতরে মার্নের ভিতরে আপনি ভূত হয়ে আছেন। তো এতটাই আসলে উনি মানে ইমপ্রেস হয়েছে। তো উনি আমাকে একটা কথাই বলে, এরপরে আমাকে আর ভাই কোনো টেকনিক্যাল কোশ্চেন করা হয়নি। ওকে। তো এরপরে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসলে আমাকে নিয়ে হয়তো কনফিউজ ছিল যে আমি আসলে তাদের ওই জায়গাতে থাকবো কি থাকবো না। তো উনি আমাকে তখন এই কোশ্চেনগুলো শুরু করছে যে আপনি যদি এখন নোডের কোনো ভালো অপরচুনিটি চলে আসে আপনি কি চলে যাবেন বাই? কারণ তারা দেখতেছিল যেহেতু এটা একটা ট্রেন প্রোগ্রাম, তো তারা দেখতেছিল যে আমার শিখার আগ্রহটা কতটুকু। ঢাকা ইউনিভার্সিটি বা আইআইটির আন্ডারে এইজের একটা প্রোগ্রাম থেকে আমাকে ইনক্লুড করা। তো ওই জায়গাতে আমি যখন বলি যে ভাইয়া আমি জব করে শিখছি এবং আমি ওই দিন তার এই জিনিসটা শেয়ার করি যে 72 আওয়ার্সের ভিতরে হচ্ছিল এরকম সময় গেছে আমি 5 আওয়ার্স ঘুমাইছি। তো সামহাও তারা হচ্ছিল আসলে কনভিন্সড হয়ে যায়। তো এই কনভিন্সড হওয়ার পরে তারা আমাকে 2 দিন চলে যায়, তারপরে হচ্ছিল 5th ইন্টারভিউর জন্য ডাকে। 5 নম্বর ইন্টারভিউ। তো 5 নম্বর ইন্টারভিউতে আমি যখন যাই তো তখন হচ্ছিল হায়ার লেভেলের বিডিজ অফিসার যারা ছিল, তো ওই দিন হচ্ছিল তপু ভাই ছিল। তপু ভাইকে তো আই থিঙ্ক সবাই চিনে। তপু ভাই ছিল এবং আরও কয়েকজন ছিল। তো ওই দিন আমাকে হচ্ছিল একটা কোশ্চেন করা হয়েছিল যে ইন্টারভিউ আমার আগে একজন প্রার্থী গেছিল, ও যখন বের হয় তখন ওকে আমি জিজ্ঞেস করি যে কী নিয়ে কোশ্চেন করছে। আচ্ছা। তো বলতেছিল যে আমি বলতেছিলাম যে প্রবলেম সলভিং, যে ফার্স্টেই জিজ্ঞেস করছে প্রবলেম সলভিং বিভিন্ন প্ল্যাটফর্মে করা হয় কিনা। তো বলছে হ্যাঁ। তখন বলে যে একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ কী, মানে আপনার লাইফে আপনি একটা ইন্টারেস্টিং প্রবলেম ফেস করছেন এরকম একটা, এবং ওই প্রবলেমটার সলিউশন কীভাবে করছেন সেটার একটা আইডিয়া দেন। আমি ভাবলাম যে আমাকে যদি এই কোশ্চেন করা হয়, আমি দীর্ঘদিন যেহেতু প্রবলেম সলভিংয়ের সাথে নাই, আমি ভাবতেছিলাম যে আমাকে সামহাউ কোনোভাবে যে আমি আমার প্রজেক্টের সাথে যে কোনো একটা লিঙ্ক করাবো। তো এরপরে আমি যখন ওই জায়গায় যাই তখন শুরুতেই বলি যে ভাই আমি হচ্ছে লাস্ট 6 মান্থ যাবত হচ্ছিল এরকম প্রজেক্টের সাথে ছিলাম এবং আমার বেশ কয়েকটা মানে প্রজেক্ট আছে এবং আমার লাস্ট 3টা প্রজেক্ট হচ্ছিল ফুল স্ট্যাকে। তখন ওই জায়গাতে হচ্ছিল তারা জাস্ট যাচাই করার জন্য আপনি যে আপনার যে প্রজেক্টটা করছেন যে সেই প্রজেক্টে ডাটাবেজের ফিল্ডগুলো কী কী ছিল সেটা বলেন তো। ওকে। তো আমি তো ভাই প্রজেক্ট করছি, আমি তো জানি ডাটাবেজে কোথায় কী করছি। আমি বলে দিই যে ডাটাবেজে এই ফিল্ড ছিল এবং এই কাজগুলো আমার করা লাগছে। তো ভাইয়া সেই মাহেন্দ্রক্ষণ আমি হচ্ছে ওই দিনই বিকালবেলা আমাকে হচ্ছিল একটা ফোন আসে, ফোন দিয়ে বলা হয় যে বিডি জবস থেকে ফোন করা হয়েছে, আমরা আপনাকে অ্যাজ এ ট্রেনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অফার করতেছি, আপনি জয়েন করবেন কিনা। ওয়াও, কেমন ছিল মোমেন্টটা? তো ভাইয়া ওই সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে এবং যখন আমাকে ফোনটা দেওয়া হয় তখন আমি অ্যাট ফার্স্ট হচ্ছিল আমি আমার আম্মুকে জানাই যে আম্মা আমার জব হয়েছে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আন্টির এক্সপ্রেশন কেমন ছিল? আমার এক্সপ্রেশন ছিল যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তো এরপরে ভাইয়া এবং আমার ওই যে আমি শুরুতেই বলছিলাম যে একজন ছিল তাকেও আমি ফোন করে জানাই এবং সেও হচ্ছিল কনগ্রাচুলেশন দেয় এবং আমি আমার যে আগের কোম্পানি ছিল ওই কোম্পানিতে হচ্ছিল একদিনের নোটিস পিরিয়ডে হচ্ছিল আমি কোম্পানিটা ছাড়ি। আমি আমার রাতের বেলা হচ্ছিল বসকে ফোন দিয়ে বলি যে ভাইয়া আমার এরকম সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব হয়েছে। তো বলছে যে কনগ্রাচুলেশন, তুমি কালকে অফিসে আসো। তো ওনারা হচ্ছিল আমাকে হাফ মান্থের স্যালারি, বোনাস, এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, কমপ্লিটলি আনএক্সপেক্টেড। তো আমি তাদের কাছে গ্রেটফুল। ইভেন আমার হচ্ছিল হাফ মান্থ আমি অফিসও করিনি, মাত্র 5-6 দিন অফিস করছি, তারা আমাকে হাফ মান্থের স্যালারি পেমেন্ট করে ইভেন হচ্ছিল আপনার সেই বোনাস সহ আমাকে ওই জায়গা থেকে ওনারা রিলিজ দেয়। ওয়াও। এবং আমি কোম্পানিটার নাম মেনশন করতে চাই, ওটা ছিল হচ্ছিল মালিশা এডু। ওকে, নাইস।
সো সাব্বির ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক ইনসাইট আমরা জানতে পারলাম। মানে আপনার লাইফের কথাগুলো আসলে আমি মানে আমার কানে এখনো বাজতেছে আরকি যে একটার পর একটা, একটার পর একটা। আশা করি হচ্ছে আমাদের অডিয়েন্স অনেক ইনসাইট আপনার থেকে পাবে এবং লাইফের যে স্ট্রাগল সবারই আসে হয়তোবা ডিফারেন্ট ওয়েতে। বাট আমরা যদি হচ্ছে আমাদের মাইন্ডসেট ঠিক রাখি এবং সামনের দিকে আগাই যাই এবং হচ্ছে আমাদের স্কিল নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা একদিন না একদিন ইনশাআল্লাহ কোনো না কোনো জায়গায় পৌঁছাবো। জি, সো থ্যাংক ইনশাআল্লাহ। ইউ ফর কামিং। আপনি অফিস থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য এবং গল্পের মাধ্যমে নতুনদেরকে ইন্সপায়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আপনাকে। এবং আজকে ঝংকার ভাইকে আমি স্পেশাল থ্যাঙ্কস বলতে চাই। তার এই প্ল্যাটফর্ম থেকে তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভাইয়া, এরকম হয় না যে মানুষের লাইফের হুম, হুম, পেছনে সফলতার অনেকগুলা মানুষ থাকে? হুম, হুম। তো আমি আপনাকে এতটুকু মেনশন করতে চাই যে আমার লাইফের এই ক্যারিয়ার বিল্ডের পিছনে আপনিও একজন মানুষ। ওকে। এবং থ্যাংকস টু আমি জঙ্কার ভাই। এবং আমি হচ্ছিল ওনার জন্য আমার মন থেকে দোয়া, এবং আমি আমার টিচার অ্যাজ এ গুরু হিসেবে আমি ওনার জন্য সবসময় দোয়া করে যাবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।